হ্যালো, আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা অ্যাডমিশন ইন ইংলিশের একটা গুরুত্বপূর্ণ টপিকস এর উপর আলোচনা করব, যে টপিকটাকে বলা হয় গ্রামারের প্রাণ। অর্থাৎ তোমরা যদি বলো যে মানুষের শরীরের কোনো মূল্য থাকে না যদি সেখানে প্রাণ না থাকে। তো একটা গ্রামাটিক্যাল স্ট্রাকচারে যদি ভার্ব না থাকে তাহলে আসলে কিন্তু কোনো সেন্টেন্সই গঠন করা যায় না। সো ভার্ব ইজ ভেরি ইম্পোর্টেন্ট এবং ভার্বের অনেক ভ্যারিয়েশনস আছে। আমরা শুধু ফাইনাইট, নন ফাইনাইট ভার্ব পড়ে আসছি স্কুল কলেজ লেভেলে, বাট ট্রান্সিটিভ ভার্ব কি, ইনট্রান্সিটিভ ভার্ব কি, হ্যাঁ, কোয়েটিভ ভার্ব কি। সো অনেক ভার্ব আছে। আ এই ভার্বগুলো আসলে জানাটা খুব জরুরি। এবং এই ভার্বগুলোর উপরে প্রচুর পরিমাণ প্রশ্ন আসে অ্যাডমিশনে। তো আমরা বিগত বছরে অ্যাডমিশনে রিপিটেটিভ যে কোয়েশ্চেনগুলো বারবার এসেছে, সে প্রশ্নগুলো আজকে আমরা সুন্দর করে আলোচনা করব। তাহলে দেখো আমরা আজকে কি নিয়ে আলোচনা করছি? আমরা আলোচনা করছি হচ্ছে ভার্ব সংক্রান্ত গুরুত্বপূর্ণ যত প্রশ্ন আছে। ভার্ব সংক্রান্ত আমাদের যত গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে সবগুলো আমরা আলোচনা করব। ওকে, চলো অনেক কোশ্চেন আলোচনা হবে। সো প্রথমে আমরা যে কোশ্চেনটা পেয়েছি দেখো, সেটা হচ্ছে হোয়াট টাইপ অফ ভার্ব ইজ দ্য আন্ডারলাইন ওয়ার্ড আই প্লে ফুটবল। খুব সিম্পল একটা সেন্টেন্স, আই প্লে ফুটবল, অর্থাৎ আই হচ্ছে সাবজেক্ট, প্লে হচ্ছে ভার্ব, ফুটবল হচ্ছে অবজেক্ট। আচ্ছা, তাহলে এখানে অপশনে আছে ফাইনাইট, নন ফাইনাইট, ট্রান্সিটিভ, ইনট্রান্সিটিভ। দেখো এই ভার্বে একটা অবজেক্ট আছে। আমরা জানি যে ভার্বের অবজেক্ট থাকে, যে ভার্বের কি থাকে, অবজেক্ট থাকে, তাকে বলা হয় ট্রান্সিটিভ ভার্ব। তাকে কি বলে? ট্রান্সিটিভ ভার্ব বলে। তাহলে এই ভার্বের যেহেতু প্লে ভার্বের একটা অবজেক্ট আছে ফুটবল, তাহলে এটা হচ্ছে ট্রান্সিটিভ ভার্ব। ব্যাখ্যা সুন্দর করে দেওয়া আছে দেখো। এই বাক্যে প্লে হলো ট্রান্সিটিভ ভার্ব, প্লে এর অবজেক্ট হলো ফুটবল, যেহেতু অবজেক্ট আছে সেজন্য এটি ট্রান্সিটিভ ভার্ব। তাহলে ট্রান্সিটিভ ভার্ব কি? যে ভার্বের অবজেক্ট আছে। মনে রাখবা, যে ভার্বের কি আছে? অবজেক্ট আছে। অবজেক্ট নরমালি কি হয়? নাউন বা প্রোনাউন হয়। হ্যাঁ, এখন অবজেক্টের জায়গায় যদি অ্যাডভার্ব থাকে তাহলে এটা কিন্তু আর অবজেক্ট হবে না। ভার্বের পরে অ্যাডভার্বও থাকতে পারে। মনে রাখবা, ভার্বের পরে যদি অবজেক্ট থাকে, নাউন বা প্রোনাউন, সেইটা হচ্ছে তোমার আমরা ট্রান্সিটিভ ভার্ব বলবো। কিন্তু ভার্বের পরে যদি অ্যাডভার্ব থাকে বা ভার্বের পর কিছুই না থাকে, তাহলে ওটাকে আমরা ইনট্রান্সিটিভ ভার্ব বলবো। ঠিক আছে? ওকে, চলো। আমরা ভার্বের যে ক্লাস, লাইভ ক্লাস নিয়েছি, সেই ক্লাসে কিন্তু এটা ডিটেইলস আলোচনা করা আছে। তোমরা সেই ক্লাসটা দেখার পরে, অর্থাৎ ট্রান্সিটিভ ভার্বের সংজ্ঞা দিয়ে সেটা অনেক ডিটেইলস আলোচনা করেছি, ইনট্রান্সিটিভ ভার্ব কি ডিটেইলস আলোচনা করেছি। সো ওই লাইভ ক্লাস না দেখে যদি শুধু রেকর্ডেড ক্লাস দেখো, তাহলে অনেক কিছুই হয়তো বুঝবা না। সো রেকর্ডেড ক্লাস দেখার নিয়ম হচ্ছে আগে লাইভ ক্লাসটা করে আসবা, বিস্তারিত কনসেপ্ট বুঝবা, তারপরে পরীক্ষার আগের দিন তোমার শুধু প্রশ্ন সলভ করা দরকার। এই ক্লাসটা তুমি তখন 1.5x দিয়ে বা 2x দিয়ে বা 1x দিয়ে তোমার ক্যালিবার অনুযায়ী তুমি যেভাবে বোঝো তুমি দেখে ফেলবা। আচ্ছা, ফাদার লাভস মি। আচ্ছা, এখানে আমরা দেখতেছি লাভস হচ্ছে ভার্ব। তাহলে এটা কি ভার্ব আমাদেরকে এটা বুঝতে হবে। আবার প্রশ্ন করছে ইনট্রান্সিটিভ, সিম্পল, অক্সিলারি, ট্রান্সিটিভ। আমরা দেখো অবজেক্ট আছে, মি কি? আমি বলছিলাম ভার্বের পরে যদি নাউন প্রোনাউন থেকে সেটা অবজেক্টের কাজ করে, তাহলে সেটা কি হয়? ট্রান্সিটিভ ভার্ব হয়। এই যে ভার্বের অবজেক্ট থাকে তাকে ট্রান্সিটিভ ভার্ব বলে। যেহেতু লাভ ভার্বের পরে অবজেক্ট মি আছে, তাহলে এটি একটি ট্রান্সিটিভ ভার্ব। তার মানে ট্রান্সিটিভ ভার্ব মানে হুইচ কন্টেইনস অবজেক্ট, মানে যেটার অবজেক্ট থাকে। হুইচ ইংরেজিতে লিখলাম কন্টেইনস অবজেক্ট, যে ভার্বের কি থাকে? অবজেক্ট থাকে। আর অবজেক্ট নরমালি কি হয়? নাউন অথবা প্রোনাউন হয়। ক্লিয়ার? আচ্ছা, দ্য বয় রিডস আ বুক। আচ্ছা, রিড হচ্ছে এখানে ভার্ব। তাহলে এই ভার্বটা ট্রান্সিটিভ নাকি ইনট্রান্সিটিভ বলো তো? আশা করি তোমরা এবার পারবা। রিডকে প্রশ্ন করো। আমরা জানি ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়, তাই না? ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। ভার্বকে তুমি বলো, এই তুই কি পড়িস? ছেলেকে বললা, এই তুই কি পড়িস? বলবে আমি একটা বই পড়ি। তাহলে ভার্বকে কি বা কাকে দ্বারা, তাই না? হু বা হুম দ্বারা কোয়েশ্চেন করলে অবজেক্ট পাওয়া যায়। হোয়াট দ্বারা কোয়েশ্চেন করলে পাওয়া যায়। আচ্ছা, হু দ্বারা প্রশ্ন করলে তো সাবজেক্ট পাওয়া যায়, আমরা হোয়াট বা হুম। আচ্ছা, তাহলে দেখো আমরা কি পড়ি? হোয়াট দ্বারা প্রশ্ন করলে আমরা উত্তর পাচ্ছি। তাহলে এটা একটা ট্রান্সিটিভ ভার্ব। এই যে নিচে ব্যাখ্যা দেওয়া আছে, ট্রান্সিটিভ ভার্বের সাথে অবজেক্ট বসতে পারে। উক্ত বাক্যে রিডস এর অবজেক্ট হচ্ছে এ বুক। সুতরাং এটা একটা ট্রান্সিটিভ ভার্ব। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, খুবই সোজা। আমরা তিনটাই দেখলাম যে ট্রান্সিটিভ ভার্ব পাইছি। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং মেক্স কারেক্ট ইউজ অফ ট্রান্সিটিভ ভার্ব? তাহলে আমাদের বোঝা যাচ্ছে চারটা অপশনই পড়া লাগবে এবার। প্রথম অপশনে আছে দ্য পুলিশম্যান স্টপড দ্য কার। আচ্ছা, দ্য পুলিশম্যান স্টপড দ্য কার। স্টপড হচ্ছে ভার্ব। স্টপড হোয়াট? তুমি কোশ্চেন করো তো, ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলা? কি, হোয়াট দ্বারা প্রশ্ন করলা। কি মানে হচ্ছে হোয়াট। তাহলে কি আটকালো? কার আটকাইলো। প্রথমটাতেই তো আমরা উত্তর পেয়ে যাচ্ছি। পরেরটা কেন ট্রান্সিটিভ নয়? তুমি বলতে পারো ভাইয়া ভার্বের পরে তো লাউডলি শব্দটা আছে, বাট লাউডলি তো নাউন বা প্রোনাউন না। সো এটা অবজেক্ট না, এটা হচ্ছে অ্যাডভার্ব। ভার্বের পরে যদি অ্যাডভার্ব থাকে তাহলে সেটা ইনট্রান্সিটিভ ভার্ব হয়। সো এটা হবে না। হাউ ডু ইউ ডু, এটার মধ্যে কোনো অবজেক্টই নাই। সাম অফ দ্য গিফটস ওয়ার ভেরি এক্সপেন্সিভ, এটাও অ্যাডভার্ব।
আর এক্সপেন্সিভ তো তোমার অ্যাডজেক্টিভ, আর ভেরি হচ্ছে অ্যাডভার্ব। তাইলে হচ্ছে না, মিলতেছে না। আমাদের দরকার হচ্ছিল অবজেক্ট, শুধুমাত্র অপশন এ তে সেটা আছে। যে ভার্ব অবজেক্ট গ্রহণ করে তাকে ট্রান্সিটিভ ভার্ব বলে, শুধু অপশন এ তে এখানে কর্ম, কর্ম মানে হচ্ছে অবজেক্ট, অবজেক্টের বাংলা হচ্ছে কর্ম। হ্যাঁ, সো বাংলাগুলো একটু স্ট্রেঞ্জ। হি ওয়াজ বর্ন ইন 1980। আচ্ছা, সে 1980 সালে জন্মগ্রহণ করেছে। হোয়াট কাইন্ড অফ ভার্ব ওয়াজ বর্ন? তাহলে এই ওয়াজ বর্নটা কি ভার্ব? এখন আমাকে বলো তো, এই যে ইন 1980 এটা কি অবজেক্ট? অনেকে কিন্তু মনে মনে ভাবতেছো এটা একটা অবজেক্ট, কিন্তু এটা কিন্তু অবজেক্ট না ভাইয়া, এটা দ্বারা সময় বোঝাচ্ছে। তাহলে এটা তো অ্যাডভার্ব, এটা হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব কখনোই অবজেক্ট হয় না, অবজেক্ট শুধু নাউন প্রোনাউন হবে। হ্যাঁ, সো এটা হচ্ছে অ্যাডভার্ব যেহেতু, তাহলে এটা ট্রানজিটিভ ভার্ব না। এটা কি ভার্ব? ইনট্রানজিটিভ ভার্ব, তাই না? এটা কি ভার্ব? ইনট্রানজিটিভ ভার্ব। দেখো নিচে ব্যাখ্যা দেওয়া আছে। যে ভার্বের অর্থ সম্পন্ন করতে অবজেক্টের প্রয়োজন হয় তাকে ট্রানজিটিভ ভার্ব বলে। সাধারণত ট্রানজিটিভ ভার্বের পরে কোনো ওয়ার্ড না থাকলে, বা ভার্বের পরে অ্যাডভার্ব কিংবা শুধু প্রিপোজিশন থাকলে। এই সংজ্ঞাটা বুঝে নাও, খুবই গুরুত্বপূর্ণ। ইনট্রানজিটিভের ভার্বের পরে যদি কোনো শব্দ না থাকে, মানে ভার্বের পরে কিছু নাই। আমি বললাম যে ফায়ার বার্নস, ফায়ার বার্নস, ফায়ার হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, তারপর আর কিচ্ছু নাই, ফুল স্টপ। তাহলে এই বার্নসটাও ইনট্রানজিটিভ, এটা বুঝলা? আচ্ছা, ভার্বের পরে যদি অ্যাডভার্ব থাকে, এর আগের সেন্টেন্সে ভার্বের পরে অ্যাডভার্ব ছিল, এটাতেও ভার্বের পরে অ্যাডভার্ব আছে, তাহলে সেটাও ইনট্রানজিটিভ ভার্ব। অথবা যদি প্রিপোজিশন থাকে তাহলেও সেটা ইনট্রানজিটিভ ভার্ব হবে। সো ইন 1980 যেহেতু একটা অ্যাডভার্ব, তাই এটা হলো ইনট্রানজিটিভ ভার্ব। আশা করি বুঝতে পারছো। ওকে, ফায়ার বার্নস, যে জিনিস লিখছিলাম ওইটাই আসছে, মানে একই জিনিস বারবার অ্যাডমিশন আসে, তো আমাদেরও মুখস্থ হয়ে গেছে। দেখো ফায়ার বার্নস, তাহলে এই সেন্টেন্সে ফায়ার হচ্ছে সাবজেক্ট আর বার্নস হচ্ছে ভার্ব। আমরা বলছিলাম যে ভার্বের পরে যদি কিছুই না থাকে তাহলে সেটা কি ভার্ব হবে? ইনট্রানজিটিভ ভার্ব হবে, তাই না? সেটা কি ভার্ব হবে? ইনট্রানজিটিভ ভার্ব হবে। সো অপশন বি তে আনসারটা কিন্তু আছে। দেখো, বাক্যের অর্থ সম্পন্ন করতে যে ভার্বের অবজেক্টের প্রয়োজন হয় না, অবজেক্ট নাই তো, তার মানে এটা ইনট্রানজিটিভ ভার্ব। আশা করি বুঝতে পারছো। Which one is an example of an intransitive verb? কোনটা ইনট্রানজিটিভ ভার্বের উদাহরণ? আচ্ছা, দেখি তাহলে সেন্টেন্সগুলো পড়া লাগবে, বুঝতেই পারতেছি। খুলনা ইউনিভার্সিটিতে আসছে এটা 19-20 সালে। দে পেইন্টেড দেয়ার ফেন্সেস গ্রিন। দে পেইন্টেড, তারা, পেইন্ট হচ্ছে কি ভার্ব এখানে, তাই না? দেয়ার ফেন্সেস, তাহলে দেখো দেয়ার ফেন্সেস, পেইন্টেড হোয়াট? দেয়ার ফেন্সেস, তাহলে তো অবজেক্ট আছে, তাহলে এটা ট্রানজিটিভ ভার্ব। আমাদেরকে চাইছে যে এক্সাম্পল অফ অ্যান ইনট্রানজিটিভ ভার্ব, তাইলে অপশন দেখো, এতে ট্রানজিটিভ ভার্ব হচ্ছে এটা, এটা হচ্ছে যেহেতু অবজেক্ট আছে তাহলে এটা ট্রানজিটিভ ভার্ব। টিভি মানে ট্রানজিটিভ ভার্ব। আচ্ছা, মাই ফ্যামিলি মুভ টু অ্যানাদার সিটি, এই সেন্টেন্সে মুভ হচ্ছে ভার্ব। ওকে, তাহলে এরপরে অবজেক্ট কি? টু আদার সিটি, কি টু অ্যানাদার সিটি কি অবজেক্ট না? এটা তো নাউন প্রোনাউন না, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। কোথায় গেল? ভার্বকে প্রশ্ন করলে, কোথায় দিয়ে প্রশ্ন করলে কিন্তু আনসার দিচ্ছে। তুমি যদি ভার্বকে কোয়েশ্চেন করো মুভড হোয়ার, সে বলবে টু অ্যানাদার সিটি, তাহলে এটা হচ্ছে অ্যাডভার্ব। আমরা জানি ভার্বের পরে যদি অ্যাডভার্ব থাকে তাহলে সেটা ইনট্রানজিটিভ ভার্ব হয়। তাহলে বি নাম্বারে আমরা পেয়ে গেছি, আমাদের কিন্তু আর বাকিগুলো পড়ার দরকার হচ্ছে না। ইনট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকে না, অপশন বি তে মুভ ভার্বের কোনো অবজেক্ট নাই, যেটা আছে সেটা হচ্ছে একটা অ্যাডভার্ব। সো ভার্বের পরে অবজেক্ট যদি না থাকে, যদি অ্যাডভার্ব থাকে বা প্রিপোজিশন থাকে, তাহলে সেটা ইনট্রানজিটিভ ভার্ব হয়। মজা লাগতেছে না? ট্রানজিটিভ ইনট্রানজিটিভ খুব সহজ, একটাই হিসাব, অবজেক্ট থাকলে ট্রানজিটিভ, অবজেক্ট না থাকলে ইনট্রানজিটিভ, অ্যাডভার্ব থাকলে ইনট্রানজিটিভ। হি বিকাম এ পলিটিশিয়ান। ওকে, আচ্ছা দেখো, হি আর পলিটিশিয়ান এরা কি একই ব্যক্তি না? যদি মনে করো হি যদি জেলে যায় তাহলে জেলে কে যাবে? পলিটিশিয়ান যাবে। হি যদি এমপি ইলেক্টেড হয় তাহলে এই পলিটিশিয়ান আসলে এমপি ইলেক্টেড হবে। তাহলে মনে রাখবা, যদি কোনো ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তিবস্তু হয় তাহলে অবজেক্টটাকে আমরা বলি কমপ্লিমেন্ট। কি বলি? কমপ্লিমেন্ট। অর্থাৎ যেই হি সেই তো পলিটিশিয়ান, তাহলে এই বিকাম ভার্বটা এই দুটাকে লিংক করছে, কিন্তু দেখো হি আর পলিটিশিয়ানের মধ্যে লিংক করছে, তাহলে এটাকে বলা হয় লিঙ্কিং ভার্ব। কি বলা হয়? লিঙ্কিং ভার্ব। আমি খুব সুন্দর আস্তে আস্তে বুঝাই দিচ্ছি, আর ডিটেলস ভার্বের ক্লাস করে আসলে তুমি তো জানোই যে হোয়াট ইজ লিঙ্কিং ভার্ব অলরেডি। তারপর আমি বেসিক বলে দিচ্ছি, যে তোমার এখন তুমি ক্লাসটা হয়তো অনেকদিন আগে করছো, এখন রেকর্ডেড দেখতেছো, পুরো ক্লাস নাও তোমার দেখার দরকার হতে পারে, তাহলে একটু সাম আপ করে দিচ্ছি। তাহলে এই বিকামটা এখানে লিঙ্কিং ভার্ব। বাবা, রাজশাহী ইউনিভার্সিটিতে আসছিল 16-17 সালে। দেখো লিঙ্কিং ভার্বের সংজ্ঞা এখানে ডিটেলসেও দেওয়া আছে, অপশন এতে লিঙ্কিং ভার্ব, আমি যেটা বলছিলাম সেটাই হচ্ছে। আচ্ছা, সাবজেক্ট ও ভার্বের মাঝে যা লিঙ্ক বা সম্পর্ক স্থাপন করে। দেখো
সাবজেক্ট এবং ভার্বের মাঝে লিঙ্ক করছে, তা সে কি হলো, সে একটা পলিটিশিয়ান হলো। আচ্ছা, বি, বিকাম, রিমেইন, অ্যাপিয়ার, এই যে বিকাম হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব, লেখাই আছে এখানে। বি মানে অ্যামিজার, এছাড়া রিমেইন, অ্যাপিয়ার, সিম, সাউন্ড মুখস্থ করবা। এরা সবসময় লিঙ্কিং ভার্বের কাজ করে। কিসের কাজ করে? লিঙ্কিং ভার্বের কাজ করে। ওকে, আচ্ছা। তারপর হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ আ পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্ব মানে হচ্ছে কোনো কাজ নিজে না করে অন্য কাউকে দিয়ে করানো হলে সেটাকে বলা হয় পজিটিভ ভার্ব। ধরো আমি ভাত খাই, আমি নিজেই খাচ্ছি, কিন্তু আমি কাউকে ভাত খাওয়াই দিচ্ছি, তাহলে সে কি নিজে খাচ্ছে? না, আমি তাকে খাওয়াই দিচ্ছি। তাহলে কোনো কাজ তুমি যদি নিজে না করে অন্য কাউকে, ওই যে আমরা বাংলা গ্রামার বই, বাংলা ব্যাকরণ বই পড়ছি, মা শিশুকে চাঁদ দেখান, প্রযোজক ক্রিয়া। তো পজিটিভ ভার্বের বাংলা হচ্ছে প্রযোজক ক্রিয়া। প্রযোজনা করা মানে হচ্ছে কোনো কিছু নিজে না করে অন্য কাউকে দিয়ে করিয়ে নেওয়া। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা জানি পজিটিভ ভার্বের মধ্যে আছে মেক, লেট, হেল্প, হ্যাভ, গেট। কয়টা পজিটিভ ভার্ব? 5টা। মেক, লেট, হেল্প, হ্যাভ, গেট। না মুখস্থ করবা। মেকের পরে কিন্তু সাবজেক্ট অবজেক্ট থাকলে এক জিনিস হয়, হেল্পের পরে এক জিনিস হয়, এগুলো নিয়ম আছে আলাদা আলাদা। হ্যাঁ, ওকে। তাহলে দেখো সাবজেক্ট এবং ভার্বের মাঝে যা লিঙ্ক স্থাপন করে তাই হলো লিঙ্কিং ভার্ব। ওকে, লিঙ্কিং ভার্বের সঙ্গে এখানে দিয়ে দিছে। এক্সপ্লেনেশনটা ঠিক না এখানে। এখানে আমাদের চাইছে পজিটিভ। তো পজিটিভ তো আমি তোমাদেরকে মুখে মুখে বলে দিছি। মেক, লেট, ওই আগেরটা কপি হয়ে গেছে। হেল্প, হ্যাভ, গেট। তাহলে এই 5টা হচ্ছে পজিটিভ ভার্ব। যেহেতু এখানে হেল্প আছে আর অন্য কিছু নাই, মেক, লেট, হেল্প, মেক বা গেট, হ্যাভ এগুলো নাই, তাহলে এ নাম্বারটা হবে আনসার। ব্যাখ্যাটা ভুল বাট আনসারটা ঠিক আছে। ওকে, দ্য টিচার মেড দ্য স্টুডেন্টস। আচ্ছা, দেখো এখানে মেড আছে, মনে রাখবা মেক একটা পজিটিভ ভার্ব। মেক একটা পজিটিভ ভার্ব। তাহলে আমরা জানি যে মেক পজিটিভ যদি হয়, মেক পজিটিভ যদি হয়, তাহলে ব্যক্তি বস্তু যাই থাকুক না কেন, ব্যক্তি বস্তু যাই থাকুক না কেন, এখানে ব্যক্তি আছে, তাহলে ভার্বের কি ফর্ম বসে? ভার্বের হচ্ছে বেস ফর্ম বসে। তাহলে এখানে রিড হবে, মেড দ্য স্টুডেন্ট রিড। বাকি কোনোটাই তো বেস ফর্ম না, একটাতে ইনফিনিটিভ করা আছে, একটাতে ভার্বের সাথে আইএনজি যুক্ত করা আছে, একটাতে এস বা ইএস দেওয়া আছে। আমাদের দরকার বেস ফর্ম। সো হবে দ্য টিচার মেড দ্য স্টুডেন্টস রিড দ্য নভেল। হ্যাঁ, মানে শিক্ষক নিজে কিন্তু নভেলটা পড়েনি, উপন্যাসটা আরেকজনকে দিয়ে কি করছে? নভেলটা পড়ায় নিছে। ঠিক আছে, সো কোনো কাজ নিজে না করে অন্য কাউকে দিয়ে করানো। সো মেকের নিয়ম হচ্ছে মেকের পরে ব্যক্তি বস্তু যাই থাকুক না কেন ভার্বের সবসময় বেস ফর্ম হয়। ওকে, আবার অন্য কোনো পজিটিভের পরে কিন্তু দেখা যায় ব্যক্তি থাকলে একটা, বস্তু থাকলে ইনফিনিটিভ বসাইতে হয়। সেগুলো মাথায় রাখবা। পজিটিভ ভার্বের সবগুলা নিয়ম ভালো করে পড়া লাগবে। আই মাস্ট গেট হিম ড্যাশ টিল দ্য এন্ড। আচ্ছা, খেয়াল করো এই সেন্টেন্সে পজিটিভ ভার্ব আছে কিন্তু, ওই যে মেক, লেট, হেল্প, হ্যাভ, গেট। তাহলে 5টা হচ্ছে পজিটিভ ভার্ব। তাহলে গেট একটা পজিটিভ ভার্ব। তাহলে গেটের পরে যদি তোমার বস্তু থাকে তাহলে V3, আর গেটের পরে যদি ব্যক্তি থাকে তাহলে ভার্বের বেস ফর্ম। তাহলে হিমটা ব্যক্তি না বস্তু? হিমটা তো ব্যক্তি। তাহলে গেটের পরে যেহেতু ব্যক্তি আছে তাহলে স্টে হবে। আবার বলতেছি যে গেট হচ্ছে একটা পজিটিভ ভার্ব। গেট পজিটিভের পরে যদি কি থাকে? ব্যক্তি থাকে, মানে সামওয়ান থাকে, তাহলে ভার্বের বেস ফর্ম। তাহলে এখানে বেস ফর্ম আছে হচ্ছে স্টে। উদাহরণ এক্সপ্লেনেশনে দেওয়া আছে, দেখো গেট যখন পজিটিভ ভার্ব হয় তখন গেট প্লাস সামথিং, মানে গেটের পরে সামথিং মানে হচ্ছে বস্তু, এই যে বস্তু নিচে লিখে দেওয়া আছে, আর লেখা লাগবে না। তাহলে ভার্বের V3 ফর্ম, এটা তো বস্তু নাই, ব্যক্তি আছে, তাহলে ভার্বের বেস ফর্ম V1 মানে হচ্ছে VB, বেস ফর্ম। তাহলে এখানে হবে স্টে, বি না। আচ্ছা, এটা সি লিখছে, সি হবে না, এটা হচ্ছে স্টে হবে। V1 মানে তো স্টে। আচ্ছা, এটা হবে বি। হ্যাঁ, এটা বি। ওকে, এরপর হুইচ ওয়ান ইজ আ ভার্ব। 4টা অপশন দিয়া বলছে কোনটা ভার্ব বের করো। খুবই মজার ব্যাপার। আচ্ছা, থট। আচ্ছা, থট হচ্ছে একই সাথে, দেখো তোমরা ভাবতে পারো থট হচ্ছে থিঙ্কের পাস্ট ফর্ম, ভাবাই যায়, তাই না? বাট থট মানে একই সাথে চিন্তা। আমি ধরো বললাম আই হ্যাভ এ থট, আই হ্যাভ আ থট। মজার ব্যাপার, খেয়াল করো, আই হ্যাভ এ থট। এইখানে থটটা কি জানো? এখানে থটটা হচ্ছে নাউন। কারণ দেখো এখানে হ্যাভ ভার্বের অবজেক্ট হিসেবে বসেছে, হ্যাভ ভার্বের অবজেক্ট হিসেবে। আই হ্যাভ হোয়াট? হ্যাভকে কোশ্চেন করো, তোমার কি আছে? আমার চিন্তা আছে। তাইলে থটটা এখানে কিন্তু ভার্ব না। অনেকে ভাববে থিঙ্কের পাস্ট ফর্ম থট, দাও লাগাই দাও, এখানে অ্যান্সার দিয়ে দাও। না, ভুল ভাই, এটা তো অবজেক্ট,
হিসাবে বসেছো নাউন। আচ্ছা, ব্লাড, ব্লাড তো অবশ্যই নাউন, সো এটাও নাউন, এটাও নাউন। ফুডও নাউন। ফিড হইল ভার্ব। ফিড কিভাবে ভার্ব হয়? যেমন আমি বললাম আমি তাকে খাওয়াচ্ছি, আই ফিড হিম, আই ফিড হিম। আমি আমার ধরো একটা পোষা বিড়াল আছে, আই ফিড মাই ক্যাট, আই ফিড মাই ক্যাট। বুঝতে পারছো? সো দেখো সাবজেক্ট তারপরে ফিড হচ্ছে ভার্ব হিসেবে বসছে। সো ফিড হচ্ছে এখানে একমাত্র ভার্ব। ফিড এবং একটা পজিটিভ ভার্ব। নিজে তো খাও না, আরেকজনকে খাওয়াইতেছো, তাই না? আচ্ছা, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ক্যান বি ইউজড অ্যাজ মডাল অ্যাজ ওয়েল অ্যাজ মেইন ভার্ব। অর্থাৎ এই চারটা ভার্বের মধ্যে কোনটা একের সাথে মডাল ভার্ব হয় আর কোনটা হচ্ছে মেইন ভার্ব হয়। আচ্ছা, কিছু কিছু ভার্ব আছে যেগুলো একের সাথে মডাল ভার্বের কাজও করে আবার মেইন ভার্বেরও কাজ করে, সেগুলোকে বলা হয় সেমি মডাল। কি বলে? যেমন নিড, ডেয়ার, এগুলা সেমি মডাল। তো এখানে নিড আছে অলরেডি, দেখো অপশন বি তে আছে নিড। কিভাবে এটা একই সাথে মডাল ভার্বেরও কাজ করে আবার মেইন ভার্বেরও কাজ করে, আমি একটা উদাহরণ দিয়ে দিই। নিড আই রিমাইন্ড ইউ, ধর একটা সেন্টেন্স লিখলাম, নিড আই রিমাইন্ড ইউ অ্যাবাউট ইউর রেসপন্সিবিলিটি, অ্যাবাউট ইউর রেসপন্সিবিলিটি মানে আমার কি তোমার দায়িত্ব সম্পর্কে মনে করিয়ে দিতে হবে? প্রশ্নবোধক। খেয়াল করো এখানে শুডও লিখতে পারো নিডের বদলে, তাহলে শুডও একটা যেমন মডাল ভার্ব, নিডও একটা মডাল ভার্ব, বাট নিড হচ্ছে একই সাথে তোমার মেইন ভার্বও হয় আবার মডাল ভার্বও হয়। খেয়াল করো এখানে রিমাইন্ড কিন্তু তোমার ফাইনাইট ভার্ব, তার মানে এটা একটা মেইন ভার্ব, মেইন ভার্বের কাজ করছে রিমাইন্ড। তাহলে নিড এখানে কি ভার্ব? নিড হচ্ছে মডাল ভার্বের কাজ করছে। আবার আমি বললাম আই নিড আ পেইন, আই নিড আ পেইন। এই সেন্টেন্সে নিড তো কি ভার্ব? নিড হচ্ছে মেইন ভার্ব। তাহলে নিড একই সাথে বাবা কি হতে পারে? নিড একই সাথে মডালও হতে পারে, কোন কোন সেন্টেন্সে মেইনও হতে পারে। এই ভার্বগুলোকে বলা হয় হচ্ছে সেমি মডাল ভার্ব। কি বলা হয়? সেমি মডাল ভার্ব। মানে ও একই সাথে ও একটু বেশি দক্ষ, অলরাউন্ডার। ও কখনো প্রয়োজন অনুযায়ী সাকিব আল হাসানের মতো কখনো ব্যাটিং করে, কখনো বোলিং করে, কখনো মডাল ভার্ব হয়, কখনো হচ্ছে মেইন ভার্ব হয়। ঠিক আছে, উদাহরণ সহ বুঝাই দিছি। আচ্ছা, ওকে। শি গট আপ লেট, শি ড্যাশ ওভারস্লেপ্ট। এই সেন্টেন্সটাতে বাবা একটু অর্থ বুঝতে হবে। রাজশাহী ইউনিভার্সিটিতে আসছিল, দেখো বলছে সে অনেক দেরিতে উঠেছে, সে ওভারস্লিপড মানে হলো অতিরিক্ত ঘুমিয়েছে। তাহলে যেহেতু অতিরিক্ত ঘুমানোর কথা বলেছে, মিনিং বেসড কোয়েশ্চেন, দিস ইজ মিনিং বেসড কোয়েশ্চেন, তাহলে দেখো প্রথমে লিখছে শুড হ্যাভ। শুড হ্যাভ মানে উচিত বুঝাইছে, এখানে তো উচিত না, এখানে তো উচিত জাতীয় কিছু বোঝায়নি, সো এটা বাদ। উড হ্যাভ হচ্ছে না, মানে উড হ্যাভ মানে উইল হ্যাভ এর পাস্ট ফর্ম, করতো সে। দেখুন অর্থ কি মিলতেছে? সে দেরি করে উঠলো, সে অবশ্যই দেরিতে ঘুমাতো। উড মানে তো কোনো কিছু হয়ে যাওয়া, এরকম বুঝাইছে, হবে না। তাহলে এখানে শুধুমাত্র একমাত্র অর্থ দিচ্ছে হচ্ছে ক্যান, তো হবেই না যেহেতু আগে গট আছে, সো এখানে পাস্ট ফর্ম দরকার। মাস্ট হ্যাভ, মাস্ট হ্যাভ মানে হচ্ছে সে অবশ্যই দেরি করে বেশি, মানে সে হচ্ছে দেরি করে উঠছে, তার মানে সে অবশ্যই বেশি ঘুমাইছে। এই দেখো প্রদত্তই, সে ঘুম থেকে দেরিতে উঠেছিল, সে অবশ্যই অতিরিক্ত ঘুমিয়েছিল। তো অবশ্যই অর্থ শুধুমাত্র মাস্টে আছে। মাস্ট, মাস্ট মানে হচ্ছে অবশ্যই। সো দিস ইজ দ্য রাইট অ্যান্সার। ডিড ইউ সে হি টিজড ইউ? টিজড মানে হচ্ছে বিরক্ত করা। টিজড করা মানে কি? বিরক্ত করা বা কাউকে হচ্ছে উত্ত্যক্ত করা, বিরক্ত বা উত্ত্যক্ত করা, উত্ত্যক্ত করা। আচ্ছা, তাহলে হি ড্যাশ বি আ গুড ফ্রেন্ডস, সে একটা ভালো ফ্রেন্ড হতে পারে না, কোনো কিছু করতে পারে না, হতে পারে না, এমন আমরা ক্যান কুড বসাই টেন্স অনুযায়ী। এখানে দেখো এখানে পাস্ট আছে, ডিড ইউ সে হি টেস্ট ইউ, তুমি কি এটাই বলছো যে সে তোমাকে উত্ত্যক্ত করেছিল? কিন্তু এই অংশটা কিন্তু কুড না হয়ে ক্যান হবে, অলরেডি হচ্ছে কুড নাই, সো শুধু ক্যান্ট আছে। হি ক্যান্ট বি আ গুড ফ্রেন্ডস, সে একটা ভালো ফ্রেন্ড হতে পারে না। এই জিনিসটা ইউনিভার্সাল মিনিং বোঝাইছে, এর জন্য প্রেজেন্ট ফর্মে হয়েছে। সার্বজনীন, যে তোমাকে টিস করেছিল, টিসটা আগে করে থাকতে পারে কিন্তু সে ভালো ফ্রেন্ড হতে পারে না, সো এটা ক্যান্ট হবে, আর কুড তো অপশনই নাই। উই ডাশ এ ক্যাট বাট ওয়ান ডে ইট জাস্ট ডিসঅ্যাপিয়ার্ড। আচ্ছা, লাস্টের অংশটার অর্থ পড়ি কারণ ওই অংশটা তো অপশনে উত্তর আছে। এটা একদিন হঠাৎ করে হারিয়ে গেল। আচ্ছা,
তার মানে হারিয়ে গেছে, তার মানে ওদের কি ক্যাটটা এখনো আছে না হারাই গেছে? হারাই গেছে। তাইলে যে জিনিসটা এখন আর নাই কিন্তু অতীতে ছিল, অতীতে আমরা কোনো কিছু করতাম, এরকম অভ্যস্ততা বুঝালে এই যে ইউজ টু হয়, কি হয়? ইউজ টু হয়। তাহলে এখানে ইউজ টু শুধুমাত্র অপশন সি তে আছে। উই ইউজ টু হ্যাভ এ ক্যাট বাট ওয়ান ডে ইট জাস্ট ডিসঅ্যাপিয়ার্ড। মানে আমরা একটা বিড়াল অতীতে পালতাম, আমাদের অতীতে একটা বিড়াল ছিল। অতীতের কোনো অভ্যস্ততা বুঝাতে আমরা ইউজ টু ব্যবহার করি। আচ্ছা, তাহলে দেখো অপশনেও সি নাম্বারই আনসার দেওয়া আছে। তাহলে সবসময় আমাদের একটি বিড়াল ছিল, সে অর্থে ইউজ টু হ্যাভ ব্যবহৃত হয়েছে, অতীতের অভ্যস্ততা অর্থে ব্যবহৃত হয়। হ্যাঁ, আচ্ছা, মাই ইংলিশ ইজ পো, আই ড্যাশ ওয়ার্ক হার্ড। আচ্ছা, আমার ইংরেজি অনেক খারাপ, আমার অবশ্যই অনেক কঠোর পরিশ্রম করতে হবে। তাহলে অবশ্যই বুঝাচ্ছে, অবশ্যই বুঝালে সে মাস্ট হবে, তাই না? আই মাস্ট। এগুলো তো সম্ভাবনা বোঝাচ্ছে, এগুলো হবে না। মে মাইট হবে না। ক্যান তো অ্যাবিলিটি বুঝায়, তাহলে শুধুমাত্র মাস্ট হবে। বাক্যটির অর্থ হচ্ছে আমার ইংরেজি দুর্বল, আমার অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে। অবশ্যই অর্থে মাস্ট বুঝায়, তাই না? বাধ্যবাধকতা বুঝাতে আমরা মাস্ট। তোমার ইংরেজি খারাপ, তাহলে তোমার তো এটা তোমার কাছে বাধ্যবাধকতা, ম্যান্ডেটরি। ম্যান্ডেটরিনেস বুঝাইলে সেক্ষেত্রে আমরা মাস্ট ব্যবহার করি। ওকে, আচ্ছা। দ্য স্কাই ইজ ক্লাউডি, ইট ড্যাশ রেইন। আকাশ হচ্ছে মেঘে ঢাকা, তার মানে অবশ্য রেইন হওয়ার একটা সম্ভাবনা আছে। দেখো, আকাশ মেঘে ঢাকা হইলেও অনেক সময় কিন্তু বৃষ্টি হয়, আবার অনেক সময় মেঘ চলে যায়। তাহলে কোনো কিছু হওয়ার সম্ভাবনা বোঝালে, কি বোঝালে? সম্ভাবনা বুঝালে আমরা টেন্স অনুযায়ী উই ইউজ মে অর মাইট, রাইট? সম্ভাবনা পসিবিলিটি বুঝালে উই ইউজ মে অর মাইট অ্যাকর্ডিং টু টেন্স। তাহলে এই সেন্টেন্সে দ্য স্কাই ইজ ক্লাউডি প্রেজেন্ট টেন্সে বোঝাচ্ছে, সো এটা হবে মে হবে। আর মাইট তো অপশনে নাই, সো তোমার জন্য কাজটা আরো ইজিয়ার। মে মাইট থাকলে তুমি কোনটা চুজ করতা সেটা দেখাই দিলাম। এখানে যদি ওয়াজ থাকতো, আবার অপশনে মেও আছে মাইট আছে, তুমি হচ্ছে মাইট দিতা। যেহেতু এখানে ইজ আছে আর অপশনে শুধু মেই আছে, সো মে আনসার হবে, তাই না? ওকে, এই যে দেখো মে আনসার আছে। প্রদত্ত বাক্যটি অর্থ হচ্ছে বৃষ্টি হতে পারে। হতে পারে একটা সম্ভাবনা বোঝাচ্ছে, যেহেতু আকাশ মেঘাচ্ছন্ন বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই গ্যাপে মে হবে। বোঝা গেছে? আমি কিন্তু ব্যাখ্যা যতটুকু দেওয়া আছে তার চেয়ে একটু গভীরে গিয়ে বোঝাচ্ছি, যাতে অনেক সময় হয় কি প্রদত্ত ব্যাখ্যা, এই ব্যাখ্যাটা অনেক সময় একটু লিমিটেশন থাকে। সো টিচারের কাজ হচ্ছে সেই জিনিসটাকে আরেকটু ইলাবোরেট করা, একটু বিস্তারিত করে তোমাকে বোঝানো। তোমার বোঝার ক্যালিবারের কাছে গিয়ে তোমার জায়গায় শিক্ষক বসে যদি তোমাকে বুঝায়, তাহলে তোমার আন্ডারস্ট্যান্ডিংটা আরো বেটার হবে, রাইট? সো এভাবে নিজে যখন পড়বা, আমি তোমাদের একটা টিপস দিই, তোমরা তো অ্যাডমিশন ক্যান্ডিডেট, তখন তুমি নিজেকে কল্পনা করবা যে এই জিনিসটা আমি আরেকজনকে বুঝাইতে পারবো কিনা। যতক্ষণ পর্যন্ত ইউ আর নট enable yourself, you can enable yourself to make other self understand, সো ততক্ষণ পর্যন্ত তুমি আসলে সেটা বুঝো নাই, জাস্ট মুখস্থ করছো। সো কোনো একটা জিনিস তুমি যদি আরেকজনকে বুঝাইতে পারো, তুমি আসলে সেটা বুঝছো, দ্যাটস ইট। Travelers dash their reservations well in advance if they want to fly during the summer holidays. আচ্ছা, এখানে দেখো কাহিনীটা যেটা হয়েছে সেটা হচ্ছে হ্যাড বেটার আছে। আচ্ছা, হ্যাড বেটার সবগুলাতে দেখো হ্যাড বেটার আছে, এই যে হ্যাড বেটার, হ্যাড বেটার। আচ্ছা, আমরা যদি হ্যাড বেটারের পর ভার্বের বেস ফর্ম হয়, সো এখানে তো ইনফিনিটিভ আছে, ইনফিনিটিভ থাকলে কাটা। হ্যাড টু গেট বেটার, আবার ইনফিনিটিভ বাদ, তাহলে হ্যাড বেটার প্লাস V1, হ্যাড বেটার প্লাস কি V1, তাহলে এখানে মিলছে। আর এখানে হ্যাড বেটার প্লাস V2 আছে, সো এটাও বাদ, এটাও বাদ। সো সি নাম্বার আনসার। তাহলে আনসার হবে হচ্ছে এই দেখো, উড রাদার আর হ্যাড বেটারের পরে ভার্বের বেস ফর্ম হয়। সো এখানে আমরা যেহেতু অপশন দেখতে হবে আমাদেরকে, সো এখানে হবে হ্যাড বেটার। যেমন এই যে হি হ্যাড বেটার সি আ ডক্টর। অনেকে মনে করে হ্যাড আছে, ভাই ভিতরি দেয়া দিই না রে ভাই, পুরাটা দেখ। হ্যাড বেটার এর পরে সবসময় কি ফর্ম হয়? ভার্বের বেস ফর্ম হয়। হ্যাঁ, এই যে হ্যাড বেটারের পরে কি আছে? গেট, তার মানে ভার্বের বেস ফর্ম। হুইচ অফ দ্য ফলোইং আর সেমি মডেলস? আমি একটু আগেই বলছি সেমি মডেলস মানে যারা একই সাথে কখনো ফাইনাইট ভার্ব কখনো মডেল ভার্বের কাজ করার অ্যাবিলিটি রাখে, তাদেরকে বলা হয় সেমি মডেল ভার্ব। নিড এবং ডিয়ার আমি বলেই দিছিলাম মুখস্থ, সো এখানে নিড এন্ড ডিয়ার আছে, যে নিড এন্ড ডিয়ার। যেসব ভার্ব মডেল এবং মেইন ভার্বের উভয়ের মতো কাজ করে তাদেরকে সেমি মডেল বলে। নিড, ডিয়ার, ইউজ টু, অট টু বাক্যে সেমি মডেল হিসাবে ব্যবহৃত হয়। ঠিক আছে, ওকে। ইউ অট টু দ্য ডেন্টিস্ট। আচ্ছা, ওট থাকলে 2 + V1 হবে। হ্যাঁ, অট টু, অট টুটা তো মানে মডেলটাই হচ্ছে অট টু, তাহলে অট টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়।
আমরা জানি। তাহলে অট টু গো, এই যে টু গো আছে এখানে ডি নাম্বার। অট এরপর টু বসে এবং তারপর ভার্বের বেস ফর্ম বসে। তো ভাইয়া যেটা বললো ওইটাই তো লেখা আছে, এটাই মডাল অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করে এবং সি এর পর টু বসে না, গো এর পর টু বসে। আচ্ছা যাই হোক, লেখা আছে বিল্ড আপ ইউর ক্যারিয়ার ড্যাশ ইউ ড্যাশ রিপেন্ট। আচ্ছা, এখানে হচ্ছে বলছে নিজের ক্যারিয়ারটা এমনভাবে গঠন করো যাতে তোমাকে রিপেন্ট মানে হচ্ছে অনুতাপ, রিগ্রেট আর কি, হ্যাঁ, অনুতাপ করতে না হয়, মানে আফসোস করতে না হয়, সোজা বাংলায় বলে আফসোস। তাইলে বিল্ড আপ ইউর ক্যারিয়ার, মনে রাখবা কোনো কিছু এটা করো যাতে ওটা না হয় এরকম থাকলে লেস্ট শুড হয়, লেস্ট প্লাস ভার্ব, লেস্ট প্লাস সাবজেক্ট প্লাস শুড হয়। তাহলে এখানে দেখো লেস্ট প্লাস শুড কোথায় আছে, অপশন এতেই আছে। যেমন আমরা বললাম যে ছোটবেলায় পড়ছিলাম না, ওয়াক ফাস্ট লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন, এটা তো সবার মুখস্থ হয়ে গেছে, এটা বাচ্চাকালে পড়ছিলাম। তাহলে ওই নিয়মটাই আর কি, যে নিজের ক্যারিয়ারকে এমনভাবে গঠন করো যাতে তোমার হচ্ছে আফসোস করতে না হয়। তাহলে অপশন এতেই আছে। লেস দ্বারা দুটি ক্লজ যুক্ত হলে সেন্টেন্সটির স্ট্রাকচার হবে লেস্ট প্লাস সাবজেক্ট প্লাস শুড। ওই কথাটা একটু ফর্মালি লেখা আছে, নাথিং এলস। টু রাইজ আর্লি ইজ গুড ফর হেলথ। টু রাইজ আর্লি ইজ গুড ফর হেলথ। আমরা জানি টু প্লাস ভার্ব থাকলে, টু প্লাস ভার্বের বেস ফর্ম ইট কলস ইনফিনিটিভ। এটাকে কি বলে? ইনফিনিটিভ। ইনফিনিটিভ। আচ্ছা, তাহলে অপশনে বি তে আছে ইনফিনিটিভ, তাই না? এই যে টু প্লাস ভার্ব যুক্ত অংশ যদি নাউনের কাজ করে তাহলে সেটা ইনফিনিটিভ। এটা কিভাবে নাউনের কাজ করছে ভাইয়া? দেখো, এই সেন্টেন্সে ভার্ব হচ্ছে, ফাইনাইট ভার্ব হচ্ছে ইজ। এই সেন্টেন্সে ফাইনাইট ভার্ব কি? ইজ। তাহলে ভার্বের আগে যা থাকে পুরোটাই সাবজেক্ট। তাহলে টু রাইজ আর্লি হচ্ছে এখানে সাবজেক্ট। আর একটা সেন্টেন্সে সাবজেক্ট সবসময় কি হয়? নাউন বা প্রোনাউনিত হয়। সো টু রাইজ আর্লি ইনফিনিটিভের কাজ করছে। মনে রাখবা, গ্রামার হচ্ছে পুরা তুমি যেমন ম্যাথ করো, ম্যাথের স্ট্রাকচারের মতো, যা স্ট্রাকচার আছে ওটাই মিলবে, আর অন্য কিছু না। জাস্ট তোমার বুঝতে হবে, মুখস্থ করা যাবে না। আমি কিভাবে বের করলাম? আমি জানি টু প্লাস ভার্ব ইনফিনিটিভের কাজ করে। এখন ইনফিনিটিভ তো নাউনের কাজ করে, তো নাউনের কাজ কিভাবে করলো? ফাইনাইট ভার্বের আগে কি বসে? সাবজেক্ট বসে। আর আমরা জানি সাবজেক্ট সাধারণত নাউন হয় অথবা প্রোনাউন হয়, প্রোনাউন খুব কম বসে, নরমালি নাউনই হয়। সো যেহেতু নাউনের কাজ করছে তাইলে এটা ইনফিনিটিভ। কাহিনী শেষ। অত কিছু বুঝতে না চাইলে একটু বুঝলে এনাফ যে টু প্লাস ভার্ব ইনফিনিটিভের কাজ করে। আচ্ছা, আই হ্যাভ নো অবজেকশন টু টক। তাহলে এটা অবজেক্ট হিসেবে বসছে। আই হ্যাভ নো অবজেকশন, আমার কোনো অবজেকশন নাই। কিসের? টু ওয়াক, মানে হাঁটতে কোনো আপত্তি নাই। অবজেকশন মানে আপত্তি, আমার হাঁটতে কোনো অসুবিধা বা আপত্তি নাই। অবজেকশন নাই কিসের? আপত্তি। তাহলে এটা অবজেক্ট হিসেবে বসছে। তাহলে অবজেক্টের কাজ করছে এবং টু প্লাস ভার্ব, তার মানে এটাও একটা ইনফিনিটিভ। খুলনা ইউনিভার্সিটি কোশ্চেন। তাহলে এটাও কি একটা, এটাও হচ্ছে একটা ইনফিনিটিভের কিন্তু কাজ করছে। হ্যাঁ, অপশন এতে আনসার আছে। রিডিং ইজ ওয়ান অফ দ্য বেস্ট মিনস অফ ডেভেলপিং ল্যাঙ্গুয়েজ স্কিলস। আচ্ছা, রিডিং হচ্ছে, মিনস মানে হচ্ছে উপায়, বেস্ট মিনস মানে হচ্ছে সর্বোত্তম উপায়, সর্বোত্তম উপায় অফ ডেভেলপিং ল্যাঙ্গুয়েজ। তার মানে একটা ভাষা শিখতে হলে রিডিং বা পড়া হচ্ছে সবচেয়ে ভালো উপায়। তাহলে আমাদেরকে দেখতে হবে যেটা আন্ডারলাইন করা আছে সেটা কি। অপশন, চারটা অপশন আছে। জেরান্ড, পার্টিসিপল, ভার্ব, অ্যাডজেক্টিভ। তোমাদেরকে আমি জেরান্ড এবং পার্টিসিপলের ক্লাসে ডিটেলস বুঝিয়েছি যে জেরান্ড এবং পার্টিসিপল কি। মনে রাখবা, জেরান্ড এবং পার্টিসিপল কেন ভার্বের সাথে আমরা সলভ করাচ্ছি? কারণ ভার্ব প্লাস আইএনজি যদি কিসের কাজ করে? নাউনের কাজ করে, তাহলে আমরা এটাকে বলছি জেরান্ড, রাইট? ভার্ব প্লাস আইএনজি যুক্ত হয়ে নন ফাইনাইট ভার্ব হয় এবং সেই নন ফাইনাইট ভার্বটা যদি নাউনের কাজ করে তাকে আমরা জেরান্ড বলি। আর ভার্ব প্লাস আইএনজি যুক্ত হয়ে যদি অ্যাডজেক্টিভের মতো কাজ করে তাহলে আমরা সেটাকে বলি প্রেজেন্ট পার্টিসিপল। পার্টিসিপল তো তিন প্রকার, ভার্ব প্লাস আইএনজি যুক্ত হয়ে যদি অ্যাডজেক্টিভের কাজ করে আমরা সেটাকে বলতেছি প্রেজেন্ট পার্টিসিপল। ওকে, আচ্ছা, তাহলে খেয়াল করো এখানে আমরা দেখবো যে এটা জেরান্ড নাকি পার্টিসিপল। পার্টিসিপল মানে তো প্রেজেন্ট পার্টিসিপল। আচ্ছা, তাইলে জেরান্ড হবে না প্রেজেন্ট পার্টিসিপল হবে, এটা ডিসিশন দিবে এটা নাউনের কাজ করতেছে নাকি অ্যাডজেক্টিভের কাজ করতেছে। দেখো এখানে ফাইনাইট ভার্ব কোনটা? ইজ। আমরা জানি ফাইনাইট ভার্বের আগে কি বসে? সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব। এটাই তো একটা সেন্টেন্সের স্ট্রাকচার, তাই না? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে ভার্বের আগে কি আছে? সাবজেক্ট। আমরা জানি একটা সেন্টেন্সে সাবজেক্ট হিসাবে কি বসে? এর আগের ইয়েকেও বললাম, আগের প্রশ্নে বললাম, সাবজেক্ট হিসেবে কি বসে? নাউন বসে। তাহলে ভার্ব প্লাস আইএনজি
ভার প্লাস আইএনজি যুক্ত হয়ে কিসের কাজ করছে? নাউনের কাজ করছে। ভার প্লাস আইএনজি যুক্ত হয়ে নাউনের কাজ করছে, সো এটা হচ্ছে জেরান্ড। এটা কি হবে? জেরান্ড হবে। একদম ডিটেইলসে বুঝাই দিছি। কেউ যদি জেরান্ডের ক্লাস না করে তারপর অনেক বুদ্ধিমান হয় তাও বুঝাই যাবে, বাট আমি তোমাদেরকে বারবার বলতেছি যে আগে মেইন ক্লাসটা কিন্তু করে আসতে হবে। আই লাইক রিডিং লিটারেচার। আই লাইক রিডিং লিটারেচার, এটাও জেরান্ড নাকি পার্টিসিপল? খেয়াল করো, আই লাইক রিডিং, লাইক হচ্ছে ভার্ব, ভার্বের পর কি আছে? অবজেক্ট আছে, সো অবজেক্টের কাজ করছে, সো এটা হচ্ছে অবজেক্ট মানেই হচ্ছে নাউন, তাহলে এটা হচ্ছে কিসের কাজ করবে? জেরান্ডের কাজ করবে। ঠিক আছে, লাইক ভার্বের অবজেক্ট হিসাবে কি হয়েছে? জেরান্ড হয়েছে। লাইক ভার্বের অবজেক্ট হিসাবে কি হয়েছে? জেরান্ড হয়েছে। হি ইজ ফন্ড অফ প্লেইং ক্রিকেট। হি ইজ ফন্ড অফ প্লেইং ক্রিকেট। আমরা জানি প্রিপোজিশনের পরে যদি অবজেক্ট থাকে, প্রিপোজিশনের পরে অবজেক্ট থাকে, তাহলে সেটাকে আমরা বলি প্রিপোজিশনাল অবজেক্ট। কি বলি? প্রিপোজিশনাল অবজেক্ট। প্রিপোজিশনাল অবজেক্ট সবসময় নাউন হয়। তার মানে প্রিপোজিশনাল অবজেক্ট একটা সেন্টেন্সে নাউন প্রিপোজিশনাল অবজেক্ট হিসেবে বসতে পারে। তাহলে এখানে অফের পরে, আমরা জানি অফের পর নরমালি নাউন হয়, তাহলে প্লেইং ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে প্লেইং নাউনের কাজ যদি করে, তাহলে ওটা জেরান্ড হবে না প্রেজেন্ট পার্টিসিপল হবে? অবশ্যই জেরান্ড হবে। এই দেখো, নাউন ভার্ব কাজ করছে, প্লেইং মূলত প্রিপোজিশনের অবজেক্ট হয়ে, প্রিপোজিশনের অবজেক্ট মানে হচ্ছে প্রিপোজিশনাল অবজেক্ট, এবং জেরান্ড হিসেবে কাজ করছে কারণ নাউনের কাজ করছে। বোঝা গেছে? ভাইয়া যেটা বলছে সেটাই কিন্তু ডিটেলসে লেখা আছে। হি স্টার্টেড টিচিং। হি স্টার্টেড টিচিং। হি স্টার্টেড হোয়াট? ভার্বের অবজেক্ট হিসেবে বসছে। ভার্ব এর অবজেক্ট, ভার্বের অবজেক্ট হিসেবে বসলেই তো সেটা নাউন। নাউন একটা সেন্টেন্সে সাবজেক্ট হিসেবেও বসে, অবজেক্ট হিসেবেও বসে, তাহলে অবজেক্ট মানেই হচ্ছে নাউন। তাহলে কি হবে? ডি নাম্বার, জেরান্ড। উই এনজয়েড সুইমিং। উই এনজয়েড সুইমিং, তাহলে এনজয় ভার্বকে প্রশ্ন করো, তুমি কি এনজয় করছো? উই এনজয়েড হোয়াট? ভার্বকে আমরা কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে, তাই না? হোয়াট বা হুম, হোয়াট বা হুম দ্বারা কোশ্চেন করলে হোয়াট দিয়ে কোশ্চেন করে উত্তর পাচ্ছ। আমরা কি এনজয় করেছি? সুইমিং এনজয় করেছি, তাহলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে অবজেক্টের কাজ করেছে। আর অবজেক্ট সবসময় কি হয়? নাউন হয়, নাউন বা প্রোনাউন হয়। সো এখানে যেহেতু নাউনের কাজ করছে, তাহলে এটা হচ্ছে জেরান্ড। প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা করে বুঝাই দিচ্ছি, বলতেছি না এটা আগেরটার মতো। সো তুমি আগেরটাও যদি না বুঝো, পরেরটা দিয়ে ইনশাল্লাহ রিলেট করতে পারবা। তারপর আগে যেটা বুঝিনি সেটা আরেকবার দেখে আসবা, দেখবা হচ্ছে উত্তর মিলে গেছে এবং অনেক মজা লাগতেছে। আই কেম ফ্রম ওয়াচিং আ লাইভ ফুটবল ম্যাচ। আবার দেখো, ফ্রম হচ্ছে প্রিপোজিশন, ফ্রম হচ্ছে কি? প্রিপোজিশন, আর প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে কি বসে? জেরান্ড বসে। সো জেরান্ড, আনসার হচ্ছে জেরান্ড। প্রিপোজিশনের পর নাউন বসে, জেরান্ড সাধারণত নাউনের কাজ করে। টেকিং এক্সারসাইজ ইজ গুড হ্যাবিট। টেকিং এক্সারসাইজ ইজ গুড হ্যাবিট, এই সেন্টেন্সেও তো আমরা দেখতেছি যে জেরান্ডের কাজ করতেছে, কারণ এইটা হচ্ছে এই সেন্টেন্সে ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্বের আগে যা বসে সেটা সাবজেক্ট, আর সাবজেক্ট হিসাবে কি বসে? নাউন বসে। সাবজেক্ট হিসাবে কি বসে? সাবজেক্ট হিসাবে নাউন বসে। তাহলে নাউনের কাজ কে করে? জেরান্ড করে। সো জেরান্ড বাবাজি কই আছে? এই যে বি নাম্বারে আছে। সো বি নাম্বার হচ্ছে আনসার। ঠিক আছে, আচ্ছা পরেরটা, হি ইজ ফন্ড অফ প্লেইং ক্রিকেট। হি ইজ ফন্ড অফ প্লেইং ক্রিকেট, এখানে কি আনসার হবে? এখানেও আনসার হবে জেরান্ড। দেখো প্রিপোজিশনের পরে আছে, তাই না? আমরা তো দেখছিলাম প্রিপোজিশনের পরে আছে। প্রিপোজিশন এটা, প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে নাউনের কাজ করছে, সো জেরান্ড। সিং ইজ বিলিভিং, এইটাও জেরান্ড, কারণ ফাইনাইট ভার্ব হচ্ছে ইজ, ইজের আগে কি আছে? সাবজেক্ট। সাবজেক্টের কাজ করলে মানে নাউনের কাজ করা, তাহলে নাউনের কাজ করলে এটা কি? জেরান্ড। এটা কিন্তু অনেকবার ভার্সিটির পরীক্ষা আসছে, রাজশাহী ইউনিভার্সিটিতে 20-21 আসছে, ঢাকা ইউনিভার্সিটি, চিটাগাং ইউনিভার্সিটি, সব জায়গায় এটা আসছে, খুব পপুলার কোশ্চেন। তোমরা যারা কোচিং বা শিখর পরীক্ষা, সেখানেও তোমরা এই কোশ্চেনটা পাবা, দেখবা বেশিরভাগ সময়। ওয়াকিং ইজ গুড ফর হেলথ, খুব সিম্পল। ওয়াকিং ভার্বের আগে বসছে, তাহলে নাউনের কাজ করছে, মানে নাউনের কাজ করছে মানে হচ্ছে সাবজেক্টের কাজ করছে, সাবজেক্ট মানেই তো নাউন, তাইলে হচ্ছে জেরান্ড। ওকে, দ্য বয় ইজ ফন্ড অফ প্লেইং ক্রিকেট। দ্য বয় ইজ ফন্ড অফ প্লেইং ক্রিকেট, এটা পার্টিসিপল। দেখো আমরা জানি পার্টিসিপল মানে হচ্ছে অ্যাজেক্টিভ। পার্টিসিপল মানে কি? পার্টিসিপল আসলে অ্যাজেক্টিভ। তাহলে অ্যাজেক্টিভের কাজ কি? অ্যাজেক্টিভের কাজ হচ্ছে নাউনকে মডিফাই করা। অ্যাজেক্টিভ কি করে? নাউনকে মডিফাই করে। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল যেহেতু অ্যাজেক্টিভ, তাহলে সে নাউনকে মডিফাই করে, মানে অ্যাজেক্টিভের কাজ করে। এই যে এই নাউন, নাউন ক্রিকেটের আগে বসে কি খেলছে? ক্রিকেট খেলছে, তাহলে প্লেইং ভার্বের সাথে যুক্ত হয়ে
কিসের কাজ করছে? অ্যাডজেক্টিভের কাজ করছে, কারণ এটা নাউনকে মডিফাই করছে। কাকে মডিফাই করছে? নাউনকে মডিফাই করছে। ওকে, আচ্ছা। হিয়ারিং দ্য নিউজ দ্য বয় ওক আপ। হিয়ারিং দ্য নিউজ, হিয়ারিং দ্য নয়েজ, সরি, হিয়ারিং দ্য নয়েজ দ্য বয় ওক আপ। এই সেন্টেন্সে দেখো হিয়ারিং দ্য নয়েজ, এখানে কি আছে তোমার? দ্য নয়েজ হচ্ছে নাউন, তাই না? নয়েজ হচ্ছে নাউন, তাহলে এটা একটা অবস্থা বোঝাচ্ছে। খেয়াল করো, নয়েজ শুনে, তাহলে অবস্থা এবং নাউনকে মডিফাই করছে। হেয়ার ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে নয়েজ নাউনকে মডিফাই করছে। তার নয়েজ হচ্ছে নাউন, নাউনকে কি করছে? মডিফাই। কি দিয়ে মডিফাই করছে? ভার্বের সাথে আইএনজি যুক্ত করে, তাহলে অ্যাডজেক্টিভের কাজ করছে। এই দেখো, হিয়ারিং শব্দটি পার্টিসিপল হিসেবে ব্যবহৃত হচ্ছে। খুব খেয়াল রাখবে, পার্টিসিপল একই সঙ্গে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে, আর জেরান্ট হচ্ছে ভার্ব প্লাস নাউনের কাজ করে। ওকে, পাস্ট পার্টিসিপল অফ মেন্ড ইজ মেন্ড। খেয়াল করো, মেন্ডের পাস্ট পার্টিসিপল হচ্ছে মেন্ড, মেন্ডিং, মেন্ডেড। তার মানে পাস্ট পার্টিসিপল মানে হচ্ছে মেন্ডেড। সি নাম্বার হচ্ছে আনসার। ওকে, মেন্ডেড। বিট্রেইড বাই হিজ ফ্রেন্ডস হি স্টার্টেড লিভিং অ্যালোন। বন্ধুদের দ্বারা প্রতারিত হয়ে সে একা বাস করা শুরু করলো। হিয়ার বিট্রেইড ইজ, বিট্রে ভার্বের সাথে, এটাকে যদি ভাঙি তাহলে হবে বিট্রে হচ্ছে ভার্ব প্লাস ইডি। মনে রাখবা, ভার্বের সাথে ডি বা ইডি যুক্ত হয়ে পাস্ট পার্টিসিপলের কাজ করে। কিসের কাজ করে? পাস্ট পার্টিসিপল। এবং পাস্ট পার্টিসিপল একটা অ্যাডজেক্টিভ, তাহলে তার অবস্থা বোঝাচ্ছে না? তার অবস্থা কি? সে বিট্রেইড, তাহলে এটা পাস্ট পার্টিসিপল, ডি নাম্বার আনসার। এই যে বিট্রেইড একটি ভার্ব এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, আর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অ্যাডজেক্টিভের মতো কাজ করে থাকে। সো এটা পাস্ট পার্টিসিপল। ওভারওয়েলমড বাই দ্য মেনু চয়েসেস, অর্থাৎ ওভারওয়েলম মানে হচ্ছে অতিরিক্ত খুশি, উচ্ছ্বাস হওয়া, অতিরিক্ত উচ্ছ্বসিত হয়ে। আই জাস্ট ক্লোজড মাই আইজ অ্যান্ড পয়েন্টেড উইথ মাই ফিঙ্গার। আমি একদম আঙ্গুল দিয়ে দেখাই দিলাম যে এইটাই খাবো আমি। ওভারওয়েলমড হয়ে গেছি। ওভারওয়েলমড শব্দটা আসছে, ওভারওয়েলম হচ্ছে ভার্ব, এইটুকু হচ্ছে ভার্ব। ওভারওয়েলম মানে অতিরিক্ত খুশি, উচ্ছ্বসিত হওয়া, সাথে ইডি যুক্ত হয়েছে, তাহলে ভার্বের সাথে ডি বা ইডি, ভার্ব প্লাস ডি বা ইডি কিসের কাজ করে? পাস্ট পার্টিসিপলের কাজ করে। কিসের কাজ করে? পাস্ট পার্টিসিপলের কাজ করে। সো এই যে পাস্ট পার্টিসিপল যেহেতু নাই, শুধু পার্টিসিপল আছে, সো পার্টিসিপলই আনসার। এই যে ওভারওয়েলম, ওভারওয়েলমড, ওভারওয়েলম। বোঝা গেছে বাবারা? দ্য পাস্ট পার্টিসিপল ফর্ম অফ টেলিকাস্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ টেলিকাস্টের পাস্ট ফর্মও যা, পাস্ট পার্টিসিপল ফর্মও তা, মানে তিনটা ফর্মই সেম। টেলিকাস্ট, টেলিকাস্ট, টেলিকাস্ট। সো এটা কিন্তু টেলিকাস্টের খুশি হয়ে দিয়ে আইসো না, আনন্দ কিন্তু বিষাদে পরিণত হবে, কারণ টেলিকাস্টের দেখো V2 V3 উভয় ফর্মই হচ্ছে টেলিকাস্টই, এটার কোনো টিইডি যুক্ত হয় না। সো সি নাম্বারই আনসার। টেলিকাস্টেড কিন্তু দিবা না, পরীক্ষা কিন্তু এটা অনেক ভুল হয়। এ ড্রাউনিং ম্যান ক্যাচেস অ্যাট আ স্ট্র, মানে ডুবন্ত ব্যক্তি খড়কুটো আঁকড়ে ধরে। যে মানুষটা ডুবে যাচ্ছে ও সামনে যা পায় সেটাই আঁকড়ে ধরে। স্ট্র মানে হচ্ছে খড়কুটো। আচ্ছা, ড্রাউনিং, দেখো ড্রাউনিং, কে ড্রাউনিং? ম্যান ড্রাউনিং। তাহলে ম্যানটা হচ্ছে নাউন, নাউনকে যদি মডিফাই করে, নাউনকে মডিফাই করলে কি হয়? অ্যাডজেক্টিভ হয়। আর প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে অ্যাডজেক্টিভ, এই যে পার্টিসিপল। সো এটার আনসার হচ্ছে পার্টিসিপল। আই ওয়েন্ট আউট হ্যাভিং ফরগটেন হিম, আমি তাকে ভুলে গিয়ে বাইরে চলে গেলাম। তাহলে এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল, তাই না? এটা কি? দেখো হ্যাভিং প্লাস V3, হ্যাভিং প্লাস V3 মানেই হচ্ছে পারফেক্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। সো এটা হবে পারফেক্ট পার্টিসিপল। উই ফাউন্ড আ চাইল্ড ক্রাইং ফর ইটস মাদার। আচ্ছা, আমরা একটা চাইল্ডকে পাইলাম, কি করতেছে? ও ওর মায়ের জন্য কাঁদতেছে। তাহলে চাইল্ডটার অবস্থা কি বাবা? চাইল্ডটার অবস্থা হচ্ছে সে কাঁদতেছে। তাহলে ভার্বের সাথে আইনি যুক্ত হয়ে যদি দোষ গুণ অবস্থা বোঝায় তাহলে সেটা অ্যাডজেক্টিভ হয়, আর অ্যাডজেক্টিভ মানেই হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, তাই না? সো বি নাম্বার আনসার, বি নাম্বার হচ্ছে আনসার। ওকে, দ্য ভার্ব ফর্ম অফ দ্য ওয়ার্ড প্রিজন ইজ, প্রিজন মানে হচ্ছে জেলখানা, জেলখানা, প্রিজন মানে জেলখানা বা কারাগার। আর এটার সাথে ভার্ব মানে হচ্ছে একটা তোমার প্রিফিক্স যুক্ত করতে হবে। কি যুক্ত করতে হবে? প্রিফিক্স, প্রিফিক্স অর্থাৎ পূর্বের শব্দ। প্রিফিক্সটা হচ্ছে ইএম। ভার্ব প্রিজনের সাথে ইএম যুক্ত করলে হয় এম প্রেজেন্ট, মানে কারাবন্দি করা। জেলখানা বা কারাগারে, কারাগারে তুমি যদি কাউকে বন্দি করো তাহলে সেটা হচ্ছে ইমপ্রিজন। ইমপ্রিজন মানে হলো কারাবন্দি করা। যেমন আই imprisoned him,
আমি তাকে কারাগারে বন্দি করলাম। প্রিজন শব্দটি নাউন যার ভার্ব ফর্ম হলো ইমপ্রিজন বা কারারুদ্ধ করা বা বন্দি করা, কারারুদ্ধ করা বা বন্দি করা। আচ্ছা, সরি, ইএম না আইএম। আচ্ছা, আইএম PRISON, ইএম না আইএম, আইএম, আইএম। তাহলে ইমপ্রিজন। ওকে, এটা কিন্তু কনফিউজড আমার মতো হয়ে যায় না আবার। হুইচ সেন্টেন্স ইউজ ইনকোহেটিভ ভার্ব? ইনকোহেটিভ ভার্ব কোনটা এটার মধ্যে আছে? ইনকোহেটিভ ভার্ব মানে কোনো কিছু কোনো অবস্থায় রূপান্তরিত হচ্ছে, যেমন সকাল, ভোরের আলো ফুটছে, দিন থেকে রাত হচ্ছে, এরকম কোনো কিছু যদি একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় রূপান্তরিত হওয়া বোঝায় সেটাকে আমরা বলি ইনকোহেটিভ ভার্ব। যেমন এই যে বি নাম্বারে আছে, ইট ইজ ডার্ক মানে তো সন্ধ্যা অলরেডি হয়ে গেছে, আর হচ্ছে ইট ইজ গ্রোয়িং ডার্ক, ধীরে ধীরে আধার নেমে আসছে, কবিতার ভাষায় বললে ধীরে ধীরে সন্ধ্যা ঘনিয়ে আসছে, আধার নেমে আসছে, আধার কেটে ভোর হচ্ছে, এরকম বুঝালে হচ্ছে ইনকোহেটিভ ভার্ব। খুব সোজা, নামটা কঠিন, বাট এই যে কোন অবস্থার সূচনা বিকাশ, অর্থাৎ কোনো কিছু শুরু হচ্ছে, হ্যাঁ, কোনো কিছু শেষ হচ্ছে, এরকম বুঝালে ইনকোহেটিভ ভার্ব। উপরের অপশন বি তে অন্ধকারের সূচনা বা বিকাশ বুঝিয়েছে। সো দ্যাটস দ্য আনসার। ভার্ব বুলিং রেফার্স টু, বুলিং মানে কি? উত্তক্ত করা। বুলিং মানে কি? বুলি করা মানে উত্তক্ত করা। তাহলে এখানে আছে হচ্ছে টিজিং, টিজিং, টিজিং মানে উত্তক্ত করা, যে গালি দেওয়া, টিজিং। ওকে, সরি, দ্য প্রেজেন্ট ফর্ম অফ লস্ট ইজ, যেখানে দেওয়া আছে দেখো। তাহলে লস্ট হচ্ছে পাস্ট ফর্ম, বলছে এটা প্রেজেন্ট ফর্ম কি? প্রেজেন্ট ফর্ম হচ্ছে লুজ। প্রেজেন্ট ফর্ম কি? লুজ। এই যে লুজ কত নম্বরে আছে? লুজ আছে হচ্ছে ডি নাম্বারে। সোজা জিনিস এগুলো, এগুলাকে বলা হয় হচ্ছে ইন্টারচেঞ্জ অফ ভার্ব ফর্ম। ভার্বের তোমার প্রেজেন্ট ফর্ম কি, পাস্ট ফর্ম কি, বা ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, এগুলো কিন্তু পরীক্ষায় অনেক আসে। দ্য পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য ভার্ব লাই ইজ। আচ্ছা, লাই দেখো এখানে দেওয়া আছে অলরেডি। লাই একটা হচ্ছে LI লাই যদি হয় তাহলে হচ্ছে শুয়ে পড়া, মিথ্যা বলা বা শুয়ে পড়া। আর LAY লাই মানে হচ্ছে ডিম পাড়া। আচ্ছা, তাহলে এখানে LI লাই, এটার কি ফর্ম চাইছে? পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে বুঝতেই পারতেছ LI এর পাস্ট পার্টিসিপল ফর্ম মানে হচ্ছে লেইন, তাই না? আচ্ছা, এই যে ওকে, তাহলে এটা হবে হচ্ছে LYING। আচ্ছা, এরপর দ্য পাস্ট পার্টিসিপল ফর্ম অফ চুজ ইজ। জাস্ট একটা তুমি ইয়ে কমাই দাও, তোমার ও কমাই দাও, ও কমাই দাও, দেখো তাহলে হবে চুজ হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এটার পাস্ট ফর্ম হচ্ছে CHOAC, এখানে দেওয়া থাকার কথা, আর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে CHOACN। এই যে চুজ, চোজ, চুজেন। তাহলে প্রেজেন্ট ফর্ম হচ্ছে চুজ, পাস্ট ফর্ম হচ্ছে চোজ, পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে চোজেন। আমি কি করছি? প্রথমে V2 করে নিছি, চুজ থেকে একটা ও বাদ দিয়ে V2, আর সাথে একটা এন যুক্ত করে V3 করে নিছি, কাহিনী শেষ। পাস্ট পার্টিসিপল ফর্ম মানে V3 ফর্ম, তাই না? তাহলে চোজেন হচ্ছে বি নাম্বার অ্যাজ আনসার। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ পাস্ট পার্টিসিপল ফর্ম অফ সুইম? সুইমের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে সুইম, সোয়াম, সোয়াম। তাহলে সোয়াম হচ্ছে এই নাম্বারই তো আছে, সো এ নাম্বার হচ্ছে আনসার। সুইম, সোয়াম, সোয়াম। এটার V2 ফর্মও যা, V3 প্লাস V2 দুটা ফর্মই সেম, সুইম, সোয়াম, সোয়াম। ওকে, ইউ হ্যাড বেটার ড্যাশ হার্ডার। আচ্ছা, হ্যাড বেটারের পরে আমরা জানি ভার্বের বেস ফর্ম হয়, তাহলে বেস ফর্ম মানে হচ্ছে সি নাম্বারে আছে, ইউ হ্যাড বেটার স্টাডি হার্ডার অর ইউ উইল ফেইল ইন দ্য টেস্ট। সি নাম্বারে আছে আনসার। চুজ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড গ্লোব। আচ্ছা, গ্লোব তো নাউন, গ্লোব তো নাউন, এই নাউনের ভার্ব ফর্ম করতে বলছে, এটাকে বলে একটু আগে বলছি ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, অর্থাৎ পার্টস অফ স্পিচ পরিবর্তন করা। নাউন ফর্ম দিয়ে বলছে এটার ভার্ব ফর্ম করো। আচ্ছা, গ্লোব, গ্লোবালাইজ। গ্লোব হচ্ছে গ্লোবালাইজ মানে হচ্ছে বিশ্বায়ন করা। গ্লোব মানে বিশ্ব, আর গ্লোবালাইজ মানে বিশ্বায়ন করা, কোনো কিছুকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়াকে বলা হয় গ্লোবালাইজ, গ্লোবালাইজ। আচ্ছা, যেমন ক্রিকেট খেলার বিশ্বায়ন হয়েছে, ফুটবল খেলার বিশ্বায়ন হয়েছে, সারা বিশ্বে ছড়িয়ে গেছে। সো ফিফা মেড বা ফিফা গ্লোবালাইজড দ্য ফুটবল, ফিফা পুরা ওয়ার্ল্ডে ছড়াই দিছে, ভার্ব হয়ে গেল। ফিফা গ্লোবালাইজ দ্য ফুটবল, গ্লোবালাইজেস দ্য ফুটবল, গ্লোবালাইজড দ্য ফুটবল, ভার্ব করলে হবে। দ্য ফার্ম হ্যাজ এক্সপ্যান্ডেড অ্যান্ড দে ওয়ান্ট টু ড্যাশ অ্যান্ড এক্সট্রা স্টাফ। ফার্ম এক্সপ্যান্ডেড মানে হচ্ছে ফার্মটা বিস্তার লাভ করেছে, বড় আকার ধারণ করছে, এবং তারা নিয়োগ দিতে চায় অতিরিক্ত কর্মী। আচ্ছা, তাহলে দে ওয়ান্ট টু কি হবে? গেট হবে না টেক হবে? ডু মেক তো আগেই বাদ, গেট হবে না টেক হবে? এটা অবশ্যই টেক হবে। টেক মানে নেওয়া, টেক মানে কি? নেওয়া, কর্মী নেওয়া, রিক্রুট করা। গেট না,
টেক, সো ডি নাম্বার হবে আনসার, টেক। দে ওয়ান্ট টু টেক স্টাফ, নেওয়া। হ্যাঁ, ওকে। এরপর ডোন্ট ডিস্টার্ব আ স্লিপিং বেবি, স্লিপিং বেবি। দেখো বেবি হচ্ছে নাউন, নাউনের আগে যদি তোমার কি থাকে, ভার্বের সাথে যুক্ত থাকে, সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, মানে পার্টিসিপল। পার্টিসিপল আরেকটা নাম আছে ভার্বাল অ্যাডজেক্টিভ, কি আছে? ভার্বাল অ্যাডজেক্টিভ। তাহলে যাহাই পার্টিসিপল তাহাই বাবা কিন্তু ভার্বাল অ্যাডজেক্টিভ, মানে ভার্বের সাথে আইন যুক্ত হয়ে যদি অ্যাডজেক্টিভের কাজ করে, ওইটাই তো ভার্বাল অ্যাডজেক্টিভ। আর ওটার আরো একটা নাম হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। সো এটা প্রেজেন্ট পার্টিসিপল যেহেতু আনসারে নাই, এটা হচ্ছে ভার্বাল অ্যাডজেক্টিভ, এখানে দেওয়া আছে। ওকে, পরেরটা, দ্য পাস্ট ফর্ম অফ ব্রিড ইজ, ব্রিড একটা ই কমাই দিলেই হবে, ব্রেড। পাস্ট ফর্ম ব্রিড থেকে ব্রেড মানে হচ্ছে ওই যে জন্ম দেওয়া, বংশবৃদ্ধি করে এরকম। আচ্ছা, জন্ম দেওয়া, দেখো ব্রিডের সিম্পল এবং পাস্ট ফর্ম হচ্ছে ব্রেড, তাহলে এই নাম্বার হচ্ছে আনসার, যেটা বলছিলাম ভাই। এগুলো মুখস্থ থাকতে হবে, আমার পড়ায় পড়ে মুখস্থ হয়ে গেছে। হি হ্যাড রিটেন দ্য বুক বিফোর হি, আচ্ছা হ্যাড রিটেন আছে, তাহলে অলরেডি এখানে কি আছে? পাস্ট পারফেক্ট ফর্ম আছে। আমরা জানি কোন কাজটা আগে করছে, আগে বইটা লিখছে নাকি হচ্ছে রিটায়ার করছে। বিফোর মানে তো পূর্বে, তাহলে আগে হ্যাড রিটেন কাজ করছে পাস্ট পারফেক্ট, তাহলে পরের অংশটা হবে বিফোরের পরে পাস্ট ইনডিফিনিট হয়, তাহলে হবে এ নাম্বার, রিটায়ার্ড। এটা তোমরা জানো, ওই যে ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল, ওই রকম জিনিসপাতি আর কি। রিটায়ার করিবার পূর্বেই বই লিখিল, তাহলে কোন কাজটা আগে করিয়াছে? সে আগে বইটি লিখিয়াছে, যেহেতু যে কাজটা আগে করিয়াছে সে কাজটা পাস্ট পারফেক্ট হয়, যেটা অতীতের দুইটা কাজের মধ্যে যেটা একটু আগে হয় সেটা পাস্ট পারফেক্ট, যেটা একটু পরে হয় সেটা পাস্ট ইনডিফিনিট। তো রিটায়ার করার আগেই যেহেতু লিখছে ওটা পাস্ট পারফেক্ট হয়ে আছে অলরেডি, তাহলে পরের অংশটাকে পাস্ট ইনডিফিনিট করব। এভাবে সিম্পলি ভাববা। ছোটবেলা থেকে মুখস্থ করে আসতেছো, তাও দেখা যায় পারো না। কেন পারো না ভাই? জিনিসটাকে ভিজুয়ালাইজ করো না, তাইলেই তো হয়। দ্য ভার্ব ফর্ম অফ দ্য নাউন অরিজিন, এটা হচ্ছে ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ। তাহলে অরিজিন মানে হচ্ছে উৎপত্তি, উৎপত্তি। এটাকে ভার্ব ফর্ম করতে হবে। ভার্ব অরিজিনের ভার্ব ফর্ম হচ্ছে অরিজিনেট, উৎপাদন করা বা উৎপাদিত হওয়া, অরিজিনেট। অরিজিনেট। সো অরিজিনেট আছে হচ্ছে ডি নাম্বারে, অরিজিন হচ্ছে ডি নাম্বারে। যে অরিজিন মানে মূল বা উৎস বা উৎপত্তি, একই কথা। ভার্ব ফর্ম হচ্ছে অরিজিনেট, মানে উৎপাদন করা বা সৃষ্টি করা। লার্জ, লার্জ হচ্ছে ইনলার্জ, ইনলার্জ কি আছে? এই যে ইএন, ইএন এল আর জি, লার্জ মানে হচ্ছে বড়, অ্যাডজেক্টিভ। এটা অলরেডি অ্যাডজেক্টিভ থেকে আমরা কি করব? ভার্ব বানাবো, তাই তো? তাহলে ইএন যুক্ত করে দিলেই হবে, লার্জ এনলার্জ। ডিসিশন ইনটু আ ভার্ব, তাহলে এস আই ও এন বা টি আই ও এন থাকলে এটা নাউন হয়। অলরেডি নাউন আছে, নাউন থেকে আমারে করতে বলছে ভার্ব। আচ্ছা, ডিসাইড, ডিসাইড মানে হচ্ছে সিদ্ধান্ত নেওয়া, আর ডিসিশন মানে সিদ্ধান্ত, তাহলে নেওয়া মানে ভার্ব করা লাগবে, তাহলে সি নাম্বারে অলরেডি আছে এই যে ডিসাইড। এগুলো খুবই সোজা, কিন্তু পরীক্ষা এগুলো আসে। সোজা জিনিসই আসে, তুমি ভুল করে না জানো। সোজা জিনিস ভুল করলে কিন্তু অনেক পিছায় চলে যাবা। কঠিন জিনিস ভুল করলে প্যারা কম, কারণ কঠিন জিনিস মনে করো 10,000 জনের মধ্যে 1-2 জন পারবে, কিন্তু যে জিনিসটা 10,000 জনের মধ্যে 9,000 জন পারবে, তুমি যদি ওইটা না পারো ভাই, তোমার সিরিয়াল চলে যাবে 9,000 এক লাফে। মানে নিজেকে সুন্দর করে পিছিয়ে দেওয়ার এর চেয়ে মানে আর অসাধারণ কোনো উপায় হতে পারে না সহজ জিনিস ভুল করা। সো পরীক্ষায় সহজ জিনিস ভুল করা যাবে না। আচ্ছা, she went back to work to close the door, আচ্ছা she went back to work closing the door, তাই না? to work আছে, closing the door হবে, কারণ কি একটা হচ্ছে ফাইনাইট ভার্ব আছে আর একটা নন ফাইনাইট করব, তাইলেই হবে। which one is correct? do you know to type? হয় না, মানে এটা তার এরকম বোঝাচ্ছে তুমি কি টাইপ করতে জানো, কোনো কিছু করতে পারো অর্থে হাউ টু হয়, কি হয়? হাউ টু হয়। সো বি নাম্বার আনসার। এগুলো দেখতে দেখতে মুখস্থ হয়ে গেছে। তারপরে দেখো এখানে আছে সাবজেক্ট প্লাস নো প্লাস হাউ প্লাস ইনফিনিটিভ। এই যে সাবিনা নোস হাউ টু সুইম ওয়েল, তাহলে কোনো কিছু জানা অর্থ থাকলে এটার সাথে সাবজেক্টের পরে নো এর সাথে হাউ টু হয়, কি হয়? হাউ টু হয়। ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ, ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ, হিয়ার ওয়াকিং ইজ। আচ্ছা দেখি আমরা ওয়াকিং কই আছে, এটা তো করে আসলাম অনেক আগে। ইজ হচ্ছে ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্বের আগে যেটা বসে সেটা হচ্ছে সাবজেক্ট, তাহলে সাবজেক্টের জায়গায় যেহেতু আছে তাহলে ওটা জেরান্ড, তাই না? তাহলে যে সি নাম্বারে হচ্ছে জেরান্ড, জেরান্ড মানে হচ্ছে নাউন। দেখো এখানে তুমি বলতে পারতা ভাইয়া এটা তো নাউনও অ্যান্সার আছে জেরান্ডও অ্যান্সার আছে। বাবা এইটা নাউন তো অনেক ধরনের হয়, কিন্তু এটা স্পেসিফিকলি এ তো এর আসল পরিচয় হচ্ছে ও জেরান্ড,
কিন্তু ও নাউন গ্রুপের সদস্য। ধরো আমি হইল চৌধুরী পরিবারের সদস্য, কিন্তু আমার তো নিজের একটা নাম আছে, আমার নাম হচ্ছে সাদমান। তাহলে আমি আগে সাদমান নাকি আগে চৌধুরী? আমি আগে অবশ্যই সাদমান। সো এই ব্যাটা আগে কিন্তু জেরান্ড, তারপরে হইলো নাউন। অ্যাডমিশনের সময় পোলাপান আমার অনেক জিজ্ঞেস করে, ভাই একই সাথে যদি অ্যাডজেক্টিভ থাকে এবং প্রেজেন্ট পার্টিসিপল থাকে, আপনি তো শিখাইলেন প্রেজেন্ট পার্টিসিপল মানেই অ্যাডজেক্টিভ, জীবন মানেই জি বাংলা, তাহলে ভাই আগে কি প্রেজেন্ট পার্টিসিপল আনসার করব নাকি অ্যাডজেক্টিভ আনসার করব? যদি প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ দুটাই থাকে তাহলে অবশ্যই তুমি প্রেজেন্ট পার্টিসিপল করবা, কারণ ওটার আসল পরিচয় হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। ব্যাপারটা বোঝা গেছে? এই হলো ঘটনা। ওকে। অ্যাকুইজিশন TION আছে, তার মানে নাউন। তুমি এটার কি ভার্ব করবা। তাহলে অ্যাকুয়ার মানে হচ্ছে অধিগ্রহণ করা, অ্যাকুয়ার মানে হচ্ছে অর্জন করা বা অধিগ্রহণ করা। এই যে অ্যাকুইজিশন থেকে অ্যাকুয়ার আসছে। এগুলা তোমার আলাদা নাউন চ্যাপ্টারের ওখানে তুমি দেখবা সাফিক্স প্রিফিক্স যুক্ত করে এটাকে বলে ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ। অর্থাৎ এক পার্টস অফ স্পিচ থেকে কিভাবে আরেকটা পার্টস অফ স্পিচ বানানো যায় সেটার বিভিন্ন ট্রিক্স আছে সাফিক্স প্রিফিক্স যুক্ত করে। সেগুলো ভালো করে ধীরে ধীরে প্রত্যেকদিন অল্প অল্প করে শিখবা, ছক আছে, তাহলে মুখস্থ হয়ে যাবে। I'm sure I locked the door. I clearly remember dash it. আচ্ছা বাবারা একটা জিনিস খেয়াল করো, এখানে অলরেডি একটা ভার্ব আছে, কিন্তু রিমেম্বার হচ্ছে ভার্ব। একটা সেন্টেন্সে পাশাপাশি দুইটা ফাইনাইট ভার্ব কখনো বসে না। যদি পাশাপাশি দুইটা ফাইনাইট ভার্ব থাকে তাহলে আমরা নরমালি পরের ফাইনাইট ভার্বটাকে নন ফাইনাইট করি। নন ফাইনাইট আমরা তিন ভাবে করতে পারি, জেরান্ট মানে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে নাউনের কাজ করে, পার্টিসিপল করে, অথবা ইনফিনিটিভ করে। তাহলে দেখি এখানে কি আছে। I remember locking it. I remember locking it. দেখো লক ইনফিনিটিভও ছিল, কিন্তু কেন লকিংটা হলো মনে রাখবা, পাশাপাশি দুইটা ফাইনাইট ভার্ব থাকলে নরমালি ভার্ব প্লাস আইএনজি করে নন ফাইনাইট করাটা সবচেয়ে প্রেফারেবল। সো অপশনে যদি ভার্ব প্লাস আইএনজি থাকে অন্য নন ফাইনাইট ভার্বগুলো আর অ্যাকসেপ্টেবল হবে না। এই যে পরপর দুটি ভার্ব আসলে পরেরটি আইএনজি যুক্ত করা হয়, এটি নন ফাইনাইট ভার্ব হিসেবে কাজ করে। ভাইয়া যে কথাটা বলছে ওটাকেই লেখা আছে। The tense of verb is related to, একটা টেন্স, ভার্বের টেন্স মানে কি সময়, টেন্স হচ্ছে কাল, তাই না? টেন্স মানে কাল, কাল মানে কি সময়, পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স সময়কে বোঝায়, তাহলে অবশ্যই টাইম কি হবে, টাইম হবে। টেন্স মানে কাল বা সময়। I like playing cricket. I like playing cricket. এটা playing cricket is transitive, intransitive, finite, non-finite, auxiliary. অবশ্যই non-finite, তাই না? লাইক হচ্ছে ফাইনাইট ভার্ব, আমরা দেখলাম যে পাশাপাশি দুইটি ফাইনাইট থাকলে পরেরটিকে ভার্ব প্লাস আইএনজি করে, তাই না? পরেরটি ভার্ব প্লাস আইএনজি হয়ে নন ফাইনাইট হয়, মানে হচ্ছে নন ফাইনাইট। তাহলে ওই হিসাবে লাইক তো অলরেডি ফাইনাইট ভার্ব আছেই, তাহলে এটাকে কি করবা, নন ফাইনাইট ভার্ব। সো দ্যাটস হাউ এটা নন ফাইনাইট। বুঝতে পারছো? একদম স্ট্রাকচার অনুযায়ী কিন্তু সব করতেছে আমি, দেখো কোনো বুজুং বাজুং নাই। দ্য ওয়ার্ড বিউটি ইজ অ্যান, আচ্ছা বিউটিফাই মানে তো ভার্ব, বিউটিফাই মানে হচ্ছে ভার্ব, FY থাকলে সেটা ভার্ব হয়। খেয়াল করো, এই যে ভার্ব হচ্ছে বিউটিফাই, এটা প্যাটার্নগুলো মুখস্থ করবা। নাউন হচ্ছে বিউটি, অ্যাডজেক্টিভ হচ্ছে বিউটিফুল, অ্যাডভার্ব হচ্ছে বিউটিফুলি। সো বিউটিফাই হচ্ছে ভার্ব। টু চেক অ্যাসিডিটি ওয়ান হ্যাড বেটার ড্যাশ লিটমাস পেপার। আমরা লিটমাস পেপার দিয়ে অ্যাসিড টেস্ট করা হয়, তাই না? আমরা ওই যে অ্যাসিড খার অধ্যায়ে পড়ছিলাম। আচ্ছা, ওয়ান হ্যাড বেটার আছে, হ্যাড বেটার থাকলে কি হয়, ভার্বের বেস ফর্ম, এই যে ইউজ বেস ফর্ম এখানে আছে। সো ডি নাম্বার। ভার্ব ফর্ম অফ ফুল ইজ, ফুল হচ্ছে অ্যাডজেক্টিভ থেকে আমার কি বানানো লাগবে, ভার্ব। ফিল মানে হচ্ছে পূরণ করলে সেটা পরিপূর্ণ হয়ে যায়, তখন সেটা অ্যাডজেক্টিভ ফুল হয়। আর ফিল মানে পূর্ণ করা। ধরো তুমি তোমার স্টমাকটাকে ফিল করলা খাবার দিয়ে, তারপর তুমি বললা আই এম ফুল নাও, ঠিক আছে? সো ফিলটা হচ্ছে ভার্ব আর ফুল হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, আর নাউন ফর্ম হচ্ছে ফুলফিলমেন্ট। হি ড্যাশ দ্য বল সো হার্ড দ্যাট ইট ফ্লিউ ওভার দ্য ট্রি। কি হবে, হি ড্যাশ দ্য বল সো হার্ড, এটা হিটের পাস্ট ফর্মও যা পাস্ট পারফেক্ট ফর্মও তা, মানে প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপল সব ফর্মই সেম, হিট। যেমন রান। সো এইখানে আমরা কি করব, যা আছে তাই হিটই দিব, কারণ এটার সব ফর্মই সেম, পাস্ট ফর্মও যা পাস্ট পারফেক্ট পাস্ট পার্টিসিপল ফর্মও সেম হয়, বি নাম্বার আনসার হবে। দ্য পাস্ট পার্টিসিপল অফ ব্লিড ইজ, ব্লিড, আচ্ছা জাস্ট একটা কমাই দাও, ব্লেড,
তাহলেই হবে। এই যে এ নাম্বারে আছে ব্লেড, একটা ই কমাই দিলেই হবে। ভাইয়া আপনি এগুলা কিভাবে বুঝলেন? এগুলা বারবার প্র্যাকটিস করতে, করতে হয়ে গেছে আমার। এই যে ব্লিড, ব্লেড, ব্লেড। মুখস্থ আর কিচ্ছু না। দ্য প্রেজেন্ট ফর্ম অফ ফেল্ট ইজ ফেল্ট। আচ্ছা, ফেল্ট তো পাস্ট ফর্ম, তাহলে এটার প্রেজেন্ট ফর্ম হচ্ছে ফিল, তাই না? সি নাম্বার, ফিল। ফিল মানে অনুভব করা, সেটার পাস্ট ফর্ম হচ্ছে ফেল্ট। শি ড্যাশ আ গুড ড্রিম, এটাকে বলে কগনেট ভার্ব। শি ড্রিমড আ গুড ড্রিম, শি ড্রিমড আ গুড ড্রিম, এটাকে বলে কগনেট। কগনেট ভার্ব মানে হচ্ছে যে ভার্বের অবজেক্ট এবং ভার্ব সেম ওয়ার্ড হয়, সেটাকে বলে কগনেট। এই যে দেওয়া আছে দেখো, সে একটি ভালো স্বপ্ন দেখেছে, কগনেট ভার্ব, তাই শূন্যস্থানে পাস্ট ফর্ম অফ ড্রিমড বসবে। খেয়াল করো, এখানে যদি আমি ড্রিমড বসাই, শি ড্রিমড, স্বপ্ন তো অলরেডি দেখে ফেলছে, তাই পাস্ট ফর্ম। খেয়াল করো, তাহলে এখানে ড্রিমড হচ্ছে ভার্ব, আবার এই ড্রিম হলো একটা অবজেক্ট, তাহলে যে ভার্বের অবজেক্ট ও ভার্ব একই হয় তাকে বলা হয় কগনেট। সমধাতুজ, বাংলায় বলে সমধাতুজ ক্রিয়া ও কর্ম, একই ধরনের ধাতু, একই রুট থেকে উৎপত্তি হয়েছে, ক্রিয়া ও কর্ম, কগনেট। সো ড্রিমড হবে। ড্রিমড কেন হলো? পাস্ট ফর্ম, আর কিচ্ছু না। আই এম ইন ক্লাস 12, হিয়ার অ্যাম ইজ। নর্মালি অ্যাম ইজ আর তো অক্সিলারি ভার্ব, বাট খেয়াল করবা ওদের ওই সেন্টেন্সে যদি ওই অক্সিলারি ভার্ব ছাড়া আর কিছু না থাকে, তখন ওটাই ফাইনাইট ভার্বের কাজ করে বা প্রিন্সিপাল ভার্বের কাজ করে। তাহলে এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, পি নাম্বার। কারণ অ্যামিজার যদি একটা সেন্টেন্সে অ্যামিজার ওয়াজ ওয়ার ছাড়া অন্য কিছু না থাকে, তখন ওই পিওনি তো সহকারী হয়ে যাবে কলেজের, তাই না? কলেজে যদি প্রিন্সিপাল না থাকে, তোর কাজ ছিল সাহায্য করা, আর কেউ নাই, তো তখন মেইন বস হয়ে গেছে। হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ড ইজ ইউজড অ্যাজ এন ভার্ব? মাস্টার। মাস্টার মানে হলো রপ্ত করা, মাস্টার মানে রপ্ত করা। যেমন আমি বললাম, আই মাস্টার দ্য আর্ট অফ স্পিকিং, দ্য আর্ট অফ স্পিকিং। আমি কথা বলে মানুষকে মুগ্ধ করার শিল্পটি কি করেছি? রপ্ত করেছি। তাহলে মাস্টার মানে রপ্ত করা বা দক্ষ করা, দক্ষ হওয়া। মাস্টার তাহলে ভার্ব, মাস্টার কি? ভার্ব। ওকে, সো এখানে একমাত্র ভার্ব হচ্ছে মাস্টারি, আর অন্য কোনটা ভার্ব না, সবগুলা নাউন। ঠিক আছে, যেমন হি মাস্টার্স দ্য আর্ট অফ স্পিড, সে কিভাবে হচ্ছে স্পিড তোলা যায়, উসাইন বোল্ট, ওটাকে সে রপ্ত করেছে। তাহলে মাস্টার হচ্ছে ভার্ব। কিভাবে ভার্ব হইলো? হি হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের পর যেটা বসে, হি যেহেতু তাহলে মাস্টার্স, আই যেহেতু ফার্স্ট পারসন তাহলে শুধু মাস্টার হবে। আলবার্ট আইনস্টাইনস থিওরি অফ রিলেটিভিটি ড্যাশ দ্য ফাউন্ডেশন অফ দ্য পসিবিলিটি অফ টাইম ট্রাভেল। আচ্ছা, এটা স্থাপন করেছে। কি করেছে? স্থাপন করেছে। স্থাপন করার অর্থ হচ্ছে লেইড হয়। লেই মানে স্থাপন করা, লেই থেকে এসেছে, লে এর পাস্ট ফর্ম হচ্ছে লেইড, স্থাপন করেছে, ফাউন্ডেড আর কি। তাহলে সি নাম্বার হচ্ছে আনসার। স্থাপন করার অর্থে লে ভার্বের পাস্ট ফর্ম লেইড ব্যবহৃত হয়েছে, তাহলে স্থাপন করা। আলবার্ট আইনস্টাইনের আপেক্ষিকতার তত্ত্ব, থিওরি অফ রিলেটিভিটি মানে হচ্ছে আপেক্ষিকতার তত্ত্ব, লেইড দ্য ফাউন্ডেশন, স্থাপন করেছে ভিত্তি কিসের? পসিবিলিটি অফ টাইম ট্রাভেল, অর্থাৎ টাইম ট্রাভেলের যে সম্ভাবনা সেটার ভিত্তি স্থাপন করেছে। হোটেল রুম মাস্ট বি ড্যাশ বাই নুন। আচ্ছা, এখানে হচ্ছে ইভাকুয়েটেড, ইভাকুয়েট মানে হচ্ছে সরানো, মনে হয় সরানো, আর ভ্যাকেট মানে হচ্ছে খালি করা, খালি করা। তাহলে বলছে হোটেল রুম সন্ধ্যার মধ্যে খালি করা লাগবে, তাহলে এটাই তো বুঝাইছে, খালি করা বুঝাইছে, তাহলে বি নাম্বার আনসার। এই যে দেখো সবগুলা সুন্দর করে ইয়ে দেওয়া আছে। ইভাকুয়েটেড মানে অপসারণ করা, ওটা হবে না। ভ্যাকেট মানে খালি করা, সো বি নাম্বার হবে ভ্যাকেট। অ্যাবান্ডন মানে পরিত্যক্ত হবে না। লেফট মানে বাম, ওটা তো আগেও হবে না। আই হেল্পড এ ড্রাউনিং ম্যান, ড্রাউনিং ম্যান, ম্যানটা হচ্ছে নাউন, তাহলে নাউনের আগে ভার্বের সাথে আইন যুক্ত হয়ে এটাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল বা ভার্বাল অ্যাডজেক্টিভ। প্রেজেন্ট পার্টিসিপল আরেকটা নাম কি বাবা? ভার্বাল অ্যাডজেক্টিভ, কারণ ভার্ব অ্যাডজেক্টিভের কাজ করলেই তাকে বলে ভার্বাল অ্যাডজেক্টিভ। আর তোমার ওই ভার্বাল নাউন বলে হচ্ছে জেরান্ডকে। বুঝা গেছে? ওকে, হি লস্ট হিজ টেম্পার ইন পাবলিক। দ্য প্রেজেন্ট ফর্ম অফ লস্ট ইজ লুজ, লুজ থেকে আসছে লস্ট, সো ডি নাম্বার আনসার, LOS, লুজ, লুজ মানে হারানো, লুজ থেকে পাস্ট ফর্ম লস্ট। সো অনেক অনেক প্রশ্নের আনসার আমরা দিলাম। ভার্ব থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ 80+ প্রশ্ন আমি তোমাদের সাথে সলভ করেছি আজকে। 1 ঘন্টার মতো একটা ক্লাস হয়েছে। আশা করছি যে ভার্ব নিয়ে তোমাদের আর কোনো হেজিটেশন থাকবে না। ট্রান্সিটিভ ভার্ব কি, ইনট্রান্সিটিভ ভার্ব কি, কজিটিভ ভার্ব কি, ফাইনাইট ভার্ব কি, হ্যাঁ কগনেট ভার্ব কি, কোহেটিভ ইনকোহেটিভ ভার্ব কি,
যত গুরুত্বপূর্ণ এবং মোটামুটি কম গুরুত্বপূর্ণ সবই আলোচনা করে দিয়েছি। সো ভার্বের লেকচার দেখে এসে কেউ যদি এই ক্লাসটা খুব ভালোভাবে করে বা পরীক্ষার আগে একবার এটা ঝালাই করে, তাহলে ইনশাল্লাহ আশা করা যায় ভার্বের উপর এসে মাস্টার হয়ে যাবে। সো ইউ ক্যান মাস্টার দ্য আর্ট অফ ভার্ব, রাইট? সো ভালো করে ক্লাসটা করো। এরকমভাবে অন্যান্য সব ক্লাসে আমি এবং তোমাদের সামি ভাইয়া মিলে অ্যাডমিশনের যত রেকর্ড ক্লাস আছে সবগুলো তোমাদেরকে একের পর এক তুলে ধরবো। সো বেস্ট অফ লাক ফর ইয়ার অ্যাডমিশন জার্নি। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।